ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ওয়ান পিস। আজকের ভিডিওটা কমপ্লিট হিস্ট্রি অফ ওয়ান পিস পার্ট 3, যেখানে সিরাপ ভিলেজ আর্ক অর্থাৎ এপিসোড 9 থেকে 18 এর স্টোরি। আগের পর্বে আমরা অরেঞ্জ টাউন আর্ক অর্থাৎ এপিসোড 4 থেকে 8 এর স্টোরি সম্পর্কে জেনেছি। তো তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা আগে দেখে নিতে পারো, লিংক ডেসক্রিপশনে থাকবে। কিন্তু আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো আগে ওয়ান পিস দেখা শুরু করতে, তাহলে তোমরা এই ভিডিওগুলো আরো বেশি এনজয় করতে পারবা। আর যারা অলরেডি দেখেছো তাদের জন্য তো এটা অনেক সুন্দর একটা রিক্যাপ হয়ে যাবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই যে আমি ওয়ান পিস আগে থেকে দেখেছি এবং অনগোয়িং এপিসোডেই আছি, কিন্তু এই ভিডিওগুলো বানানোর জন্য আমার আবার প্রথম থেকে ওয়ান পিস দেখা হচ্ছে। তাই তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এবং তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে এত বড় সিরিজ নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। তবে তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে 93% লোকই সাবস্ক্রাইব করো না। তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা অনেক বড় একটা বাঙালি অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি। আর বেল আইকনও ক্লিক করো যাতে করে নতুন নতুন এরকম ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো অনেক কথাই বলে ফেললাম, সো উইদাউট ওয়েস্টিং নো মোর টাইম, লেটস বিগিন। শুরুতেই সুন্দর একটা ভিলেজ দেখানো হয়, যেখানে লম্বা না কালা একটা ছেলে চিল্লায় চিল্লায় বলতে থাকে, পাইরেটস 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 আসতেছে, সবাই পালাও। অন্যদিকে লুফি, জোরো আর নামিকে দেখানো হয়, যেখানে নামি বলে যে এভাবে চলতে থাকলে আমরা কখনোই গ্র্যান্ড লাইনে পৌঁছাতে পারবো না। লুফি বলে, হ্যাঁ আমাদের অনেক মাংস লাগবে খাওয়ার জন্য, ফল আর পাখি খেয়ে আর কত। জোরো বলে, সাথে মদও। নামি বলে, হালার বেটা এসব না, গ্র্যান্ড লাইনে আরো অনেক পাইরেটস আছে যারাও ওয়ান পিস খুঁজছে, আর ওদের আরো ভালো ভালো শিপসও আছে। তোমাদের কোনো শিপ নাই, কোনো ইকুইপমেন্ট নাই, সেরকম ক্রুও নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। লুফি বলে, ইউ আর রাইট, আমাদের একটা কুক লাগবে আর মজ মাস্তির জন্য একটা মিউজিশিয়ানও। নামি বলে, এখান থেকে একটু দক্ষিণের দিকে একটা আইল্যান্ড আছে যেখান থেকে আমরা হয়তো আমাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারি, আর লাক ভালো থাকলে হয়তো একটা শিপও পেয়ে যাব। লুফি বলে, অনেক অনেক মাংস। জোরো বলে, মদও। অন্যদিকে ওই লম্বা না কালা ছেলেটাকে আবার দেখানো হয়, যেখানে ও পাইরেটস বলে চিল্লায় যাচ্ছে যে এখনই পালাও নাইলে পাইরেটস এসে তোমাদের মেরে ফেলবে, অনেক ভয়ঙ্কর পাইরেটসরা আসতেছে, অলরেডি চলে এসেছে, পালাও। এগুলা বলতে বলতে এক পর্যায়ে বলে ওঠে যে এগুলা সব মিথ্যা, কোনো পাইরেটসই আসতেছে না। ভিলেজের লোকরা তো একদম খেপে যায় আর বলে, তোর প্রতিদিনের এই নাটক অনেক সহ্য করছি, আজকে খাইছি তোরে, তোর খেলা এখানেই শেষ। লম্বা না কালা ছেলেটা হাসতে হাসতে কিছুক্ষণ পর দৌড়ে পালায়। ভিলেজের লোকরা ওর পিছু নেয়, কিন্তু পরে ওকে খুঁজে পায় না। ও এক গাছের উপর উঠে পড়ে, আর সবাই চলে যাওয়ার পর ওই ছেলেটা বলে যে যাক, আবারও কাজটা ভালো মতো করা গেল, এটা আমার একমাত্র ডিউটি এই বোরিং ভিলেজে এক্সাইটমেন্ট আনা। তখনই কিছু পিচ্ছি চিল্লায় বলে, ওই যে ও। ওরা বলে, গুড মর্নিং ক্যাপ্টেন উসব, আপনার লয়াল ক্রু উসব পাইরেটস এসে পড়েছে। উসব বলে, গোলমরিচ গাজর খালি তোমাদের দেখতেছি, পিয়াজ কই? তখনই পিয়াজ চিল্লাইতে চিল্লাইতে আসে যে পাইরেটস 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 আসতেছে। উসব বলে, হইছে হইছে, মজা করা লাগবে না। পিয়াজ বলে, আমি মজা করছি না, আসলে পাইরেটস আসতেছে। এটা শোনার পর উসব একটু ঘাবড়িয়ে যায়, আর ওর স্ন্যাক্স খাওয়ার টাইম হয়ে গেছে বলে দৌড়ে পালাতে যায়। গোলমরিচ গাজর আর পেঁয়াজ বলে, ভিতর ডিম, তুমি না পাইরেটস হতে চেয়েছিলে, এখনই সময় একটা রিয়েল পাইরেট হওয়ার। আমি যতটুক দেখেছি ওদের বাগিদা ক্লাউনের মার্ক ছিল। এটা শুনে তো উসব আরো ভয় পেয়ে যায়। পেঁয়াজ আবার বলে, কিন্তু আমি শুধু দুইটা ছোট নৌকা দেখছি আর সেখানে মাত্র 3 জন ছিল। এটা শোনার পর উসবের কলিজায় কিছুটা পানি চলে আসে আর বলে, ইটস গো টাইম উসব পাইরেটস, আমাদের নিজের ভিলেজকে প্রোটেক্ট করতে হবে, চলো চলো স্যার। অন্যদিকে লুফি, জোরো আর নামে ভিলেজের আইল্যান্ডে চলে আসে। লুফি বলে, এখানে তো একটা ভিলেজ আছে তাই না? নাই বলে, হ্যাঁ। লুফি তখন উত্তেজিত হয়ে যায় আর বলে, তাহলে এখানে মাংস, তাহলে এখানে অবশ্যই মাংস আছে তাই না? নাই বলে, একটা মুহূর্তের জন্য কি তুই মাংস মাংস করা বন্ধ করবি? জোরো তখন লক্ষ্য করে যে ওদেরকে কেউ দেখতেছে, তখনই ওদের উপর আক্রমণ শুরু হয়ে যায় আর চারপাশে পাইরেটস এর ফ্ল্যাগ দেখা যায়। তখনই উসব সামনে চলে আসে আর বলে, আমি হলাম ক্যাপ্টেন উসব, যে একটা ইনভিনসিবল পাইরেট। তোমরা একটা লিভিং লেজেন্ডের সামনে দাঁড়িয়ে আছো, তোমরা আমার আইল্যান্ডে এসে অনেক বড় বোকামি করছো, আমার 80 মিলিয়ন সুপার পাইরেট আর্মি তোমাদের পিঁপড়ার মতো পাড়ায় মেরে ফেলবে। লুফি চিল্লায় উঠে, জোস। নামি তখনই বলে, তুমি কি মনে করছো তোমার কথায় আমরা এসব বিশ্বাস করব? উসব ভয়ে বলে উঠে যে ও জেনে গেছে। নামি বলে, এখন জেনে গেছে। উসব নিজের বলদামিতে পস্তায় থাকে। লুফি বলে, কি ও কি মিথ্যা বলতেছে? উসব বলে, 80 মিলিয়ন লোক হয়তো আমার কাছে নেই, কিন্তু আমার কন্ট্রোলে অনেকেই আছে। নামি বলে, আমার মতে মাত্র 3 জন। গোলমরিচ গাজর আর পেঁয়াজ ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালায় যায়। উসব বলে, এই তোমরা কই যাচ্ছ? নামি তখন লক্ষ্য করে যে হ্যাঁ, একটা পাইরেট যে
যে স্লিংশট ইউজ করে? লুফি জোস বলে হাসে থাকে। উসব বলে চুপ কর, নাহলে আমি তোর মুখ বন্ধ করে দিব। তখনই ও নিজের স্লিংশট ওদের দিকে তাক করে আর বলে, এটা আমার লাস্ট ওয়ার্নিং, নাইলে তোমরা জানতে পারবে কেন তারা আমাকে বলে দ্য প্রাউড উসব, নট পুশাবল উসব। ক্লিয়ার? তুমি অলরেডি দেখছো আমি এটা দিয়ে কতটা ভালো, আমি যে কোনো পিস্তলকে এটা দিয়ে রাইভেল করতে পারবো। লুফি তখন কুল ডুড হয়ে বলে, তো এখন যে তুমি তোমার পিস্তল বের করছো, তুমি কি ওটা ইউজ করবা? বন্দুক থ্রেটস দেওয়ার জন্য না, বন্দুক অ্যাকশনের জন্য। তুমি কি নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত? জোরো তখন বলে, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আমরা রিয়েল পাইরেটস, তাই তোমার নেক্সট মুভ কি হবে তা কেয়ারফুলি বিবেচনা করো। উসব তখনই ভয়ে একদম পেশাব করে ফেলে আর ওদের অ্যাটাক করতে পারে না। উসব বলে, রিয়েল পাইরেটসদের কথায় আসলে অনেক ওজন আছে, কারণ তারা ওই কথাগুলো করতে পারবে। নট সো কুল। জোরো আর লুফি তখন হাসতে থাকে। লুফি বলে, আমি এই কথাগুলো রেড হেয়ার শ্যাঙ্কস, একটা পাইরেট যাকে আমি চিনি, তার কাছ থেকে চুরি করেছি। উসব চমকে যায় যে, কি তুমি রেড হেয়ার শ্যাঙ্কসকে চিনো? তুমি মিথ্যা বলছো, তুমি কি আসলেই তাকে চিনো? হ্যাঁ, আর আমি তোমার বাপকেও চিনি, তোমার বাপের নাম ইয়াসব, তাই না? উসব তখনই যেন আকাশ থেকে পড়ে। উসব বলে, হ্যাঁ আমার বাপের নাম ইয়াসব, কিন্তু তুমি আমার বাপকে কিভাবে চিনো? তারপরে দেখা যায় অন্য একটা জায়গায় লুফি, জোরো, নামি আর উসব এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে। লুফি বলে, আমি তোমার বাবার সাথে দেখা করছি যখন আমি একটা ছোট বাচ্চা ছিলাম। উসব বলে, তার মানে আমার বাপে কি আসলে শ্যাঙ্কসকে চিনে? লুফি বলে, চিনে কি, সে তো অলরেডি শ্যাঙ্কসের ক্রুয়েরই একটা সদস্য। উসব তো বিশ্বাসই করতে পারে না যে ওর বাবা ফেমাস পাইরেটদের সাথে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। লুফি বলে, সে অনেক খাতারনাক শার্প শুটার ছিল, আমি হলে আমিও তাকে নিজের গ্রুপে রাখতাম। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। দেন আমরা ইয়াসবকে বারের মধ্যে মদ খেতে দেখি, যেখানে ইয়াসব লুফিকে বলে, তুমি জানো লুফি, আমার একটা ছেলে আছে যার নাম ইউসব, আরো এখন প্রায় তোমার বয়সী। লুফি বলে, উফ, তুমি এটা আমাকে অলরেডি 100 বার বলছো। ইয়াসব বলে, 100 বার? তখনও লুফির মাথার মধ্যে একটা মদের মগ আটকে দেয় আর বলে, টু ব্যাড, আবার শুনো তাইলে, আমি আবার তোমাকে আমার ছেলের কথা বলবো। আরো উসব আর ওর পাইরেট লাইফের কথা বলতে থাকে। দেন প্রেজেন্ট টাইমে লুফি বলে সে তার ছেলের ব্যাপারে বলতেই থাকতো, এতই বলতো যে মনে হয় আমার কান দিয়ে একদম রক্ত বের হয়ে যেত। আরেকটা কথা, তোমার বাবা একটা গ্রেট পাইরেট। উসব বলে, আসলেই আমার আমার বাপের প্রতি গর্ব হয়, সে একটা পাইরেট লাইফ কাটাচ্ছে এই অন্তহীন সমুদ্রে, সে একটা আসল অ্যাডভেঞ্চার লাইফ চুজ করছে। নামি তখন বলে, হয়তো তুমি আমাদের হেল্প করতে পারবে, তুমি কি এমন কাউকে জানো যে আমাদেরকে একটা ডিসেন্ট শিপ জোগাড় করে দিতে পারবে, বা এমন কেউ যে এই বিষয়ে সাহায্য করতে পারবে? উসব তখন জানার দিকে তাকিয়ে থাকে আর বলে, এটা অনেক ছোট্ট একটা ভিলেজ, আমার মনে হয় না আমরা তোমাদের কোনো হেল্প করতে পারবো। জোরো বলে, ওই পাহাড়ের উপর ওই ম্যানশনটা কিসের? নামি বলে, তুমি কি তাদেরকে চেনো? তাদের টাকায় আর হেল্পে আমাদের প্রবলেম সলভ হয়ে যেতে পারে। উসব তখনই বলে ওঠে, তোমরা ও জায়গা থেকে দূরে থাকো। তখনই উসব ঘাবড়ে যায় আর বলে, আমার একটা কাজ এসে গেছে, এখনই যেতে হবে। নামি বলে, ওর হঠাৎ এত তারা কিসের? দেন আমরা দেখি ওই সুন্দর ম্যানশনটা, যেখানে একটা সুন্দর মেয়ে আছে। মেয়েটার বাটলার তখন বলে, আপনি আবার উসবের সাথে দেখা করতে চান? আবার শুরু করেন না। মেয়েটা বলে, আমি কি উসবের সাথে দেখা করতে পারি? আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে। বাটলার বলে, না ম্যাম, ওই ছেলেটা একটা চরম মিথ্যুক, আপনি যেরকম একটা দুর্বল পর্যায়ে আছেন, উসবের মিথ্যা বানোয়াট গল্প হয়তো আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কিন্তু আপনার মৃত বাবা মা আমাকে আমার সব দিয়ে আপনাকে রক্ষা করতে বলেছে, ওকে দেখা তাদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হবে। তো এখন আমি আপনার মেডিসিন এখানে রেখে যাচ্ছি, অবশ্যই এটা খেয়ে নেবেন। মেয়েটা বাটলারকে কিল জয় বলে। বাটলার বলে, কিল জয় নামটা আমি নিজের বানাতে রাজি আছি যদি এতে আপনি সেফ থাকেন। আর সেখান থেকে বাটলারটি চলে যায়। অন্যদিকে উসবকে দেখানো হয় যে ওই ম্যানশনের এক চিপায় লুকিয়ে আছে। ও কোনো মতো ওই ম্যানশনে লুকিয়ে ঢুকে পড়ে আর মেয়েটার জানলা একটা ছোট পাথর দিয়ে বাড়ি মারে। মেয়েটা খুশিতে জানলা খুলে ফেলে আর বলে, উসব তুমি এসেছো? উসব বলে, অফকোর্স আমি এসেছি। মেয়েটা বলে, আমি তোমাকে আমার বাসায় একটা প্রপার গেস্টের মতো আনতে চাই, কিন্তু ক্লাহাডোর মানতেই চায় না। আর এভাবে ওরা গল্প করে, যেখানে উসব ওই মেয়েটাকে ওর মিথ্যা পাইরেট অ্যাডভেঞ্চারের উদ্ভট কাহিনী শোনায়। অন্যদিকে গোলমরিচ, গাজর আর পেঁয়াজ লুফির ক্রুকে ধমকাতে আসে। ওরা এসে দেখে ক্যাপ্টেন উসব নেই। ওরা বলে, তোমরা আমাদের ক্যাপ্টেনকে কি করছো, এখনই বলো। তখন লুফি বলে ওঠে, আহ, মাংসটা অনেক মজার ছিল। ওরা একটু ঘাবড়িয়ে যায়। জোরো তখনই বলে, যদি তোমরা তোমাদের ক্যাপ্টেনকে খুঁজে থাকো তাহলে কোনো লাভ নাই, ওকে আমরা অলরেডি খেয়ে ফেলছি। ওরা ভয়ে ক্যানিবেলস বলে চিল্লায় ওঠে। ওরা দেখা যায় ওই পিচ্চিরা ওদেরকে ওই ম্যানশনের কাছে নিয়ে আসছে আর ওরা বলে যে ক্যাপ্টেন যদি ওই সময় পালিয়ে থাকে তাহলে সে এই জায়গাতেই আসবে। লুফি বলে, ও এখানে কি করতে আসবে? পিচ্চিরা বলে, সে মিথ্যা কথা বলতে আসে। মিথ্যা কথা? এটা করা তো ভালো না। ওরা বলে, সে খারাপ না, সে তো চমৎকার, তাই না? জোরো বলে, একটা মিথ্যুক কিভাবে চমৎকার হতে পারে? ওরা বলে, এই বাসায় কায়া নামে একটা মেয়ে থাকে যার বাবা মা 1 বছর আগে মারা গেছে আর ও সব সময় ডিপ্রেশনে থাকে আর ও অনেক অসুস্থ। ওর অনেক টাকা পয়সা আছে, কিন্তু এত টাকা পয়সাও ওকে ওর অসুস্থতা আর ওর স্যাডনেস থেকে দূর করাতে পারে না। তাই আমাদের ক্যাপ্টেন ওকে চিয়ার আর হাসানোর জন্য তার স্পেশাল মিথ্যা স্টোরি শোনায়। মিথ্যা কথা বলা ক্যাপ্টেন ওসব একদম বেস্ট। নামি বলে, তো ও যখন ওই মেয়েটাকে স্টোরি শোনায় তখন ওর ভালো লাগে? হ্যাঁ, অনেক ভালো লাগে। লুফি তখন বলে, গ্রেট, আমার মনে হয় তাহলে ওর কাছে আমাদের একটা জাহাজ চাওয়া উচিত।
লুফি তখনই গ্রিল ধরে ওর হাত লম্বা করে টেনে নেয়, আর অন্যদিকে পিচ্চিরা ভয় পেয়ে যায়। ওরা সবাই লুফিকে আটকাতে যায়, আর তখনই লুফির সাথে ওরা আকাশে উড়ে যায়। অন্যদিকে উসব কায়াকে গল্প শোনাচ্ছিল, তখনই আকাশ থেকে ওদের সামনে লুফিয়ের দল এসে পড়ে যায়। উসব তখন বলে, এরা শুনছে আমি কতটা ফেমাস পাইরেট, তাই এরা নতুন ক্রু হিসাবে জয়েন করতে আসছে। লুফি বলে, না, আমি তোমার কাছে একটা ফেভার চেতে এসেছি। ফেভার? আর তখনই সেখানে ক্লাহাডর চলে আসে। ও বলে, তোমরা এখানে কি করছো? গেট আউট, এটা একটা প্রাইভেট প্রপার্টি, আর তোমাদের এই সব ক্রিমিনাল ট্রেসপাসিং। লুফি বলে, গাইস উনিকে? আর তখনই অন্য একটা জায়গায় একটা ফাঙ্কি লোককে দেখানো হয়। কায়া পরে ক্লাহাডরকে সামলানোর চেষ্টা করে। ক্লাহাডর বলে, এখন না কায়া, আমি আপনার সব কথা এরা চলে যাওয়ার পর শুনবো। এখন বের হও এখান থেকে, যদি না তোমার আমার সাথে কোনো কাজ থাকে। লুফি বলে, ঠিক আছে, তো তুমি কি আমাদের একটা শিপ জোগাড় করে দিতে পারবে? অবশ্যই না। উসব, তোমার তো অনেক নাম আছে, তোমাকে ভিলেজের সবাই ভালো মতোই চিনে। আমি শুনেছি তুমি অনেক অ্যাডভেঞ্চারও করেছো, তোমার বয়স অনুযায়ী এটা অনেক ইমপ্রেসিভ। উসব বলে, ইউজুয়ালি যারা আমাকে অ্যাডমায়ার করে তারা আমাকে ক্যাপ্টেন বলে ডাকে, তো তোমার জন্য আমি ক্যাপ্টেন উসব। ক্লাহাডর বলে, ক্যাপ্টেন? হ্যাঁ, তোমার বাবারও অনেক নামগন্ধ ছিল। কি? কায়া বলে, ক্লাহাডর প্লিজ থামো, তুমি একটা নোংরা পাইরেটের ছেলে ছাড়া কিছুই হতে পারবা না। কে জানে তোমার মাথায় কি চলতেছে। আমি শুধু চাই তুমি আর তোমার সাঙ্গপাঙ্গ লেডি কায়াকে একা ছেড়ে দাও। একটা জঘন্য পাইরেট? তোমার আর লেডি কায়ার দুনিয়া সম্পূর্ণ ভিন্ন, আর এটা তুমিও জানো। কি চাও তুমি? তুমি কি টাকা চাও? কত টাকা লাগবে তোমার? এখনই এসব বন্ধ করো ক্লাহাডর, মাফ চাও ওর কাছে। আমার মনে হয় না এই অসভ্য ছেলের কাছে আমার মাফ চাওয়া লাগবে, আমি শুধু সত্যিটাই বলছি, আমার ওর প্রতি দয়া হয়। তুমি অবশ্যই হয়তো তোমার বেকুব বাপকে ঘৃণা করো, যে তার ফ্যামিলি আর তার ভিলেজকে ট্রেজারের লোভে ছেড়ে দিয়েছে। কায়া ক্লাহাডরকে থামতে বলে। উসব তখন বলে, আমার বাপকে অপমান করার তো সাহস কি করে হয়? উসব গাছ থেকে নেমে পড়ে আর ক্লাহাডর দিকে রাগের সাথে তাকিয়ে থাকে, আর অন্যদিকে ক্লাহাডর উসবের বাপের নামে অপমান করতেই থাকে। উসব তখনই ক্লাহাডরকে একটা ঘুষি মারে। ক্লাহাডর বলে, দেখো দেখো, ও সবকিছু ভায়োলেন্স দিয়ে ঠিক করতে চায়। আপেল গাছ থেকে বেশি দূরে পড়ে না। চুপ কর। আমার বাবা তার হৃদয়ের কথা শুনেছে, সে একটা রিস্ক আর অ্যাডভেঞ্চার লাইফ বেছে নিয়েছে। আমি অনেক গর্বিত যে আমার বাপ একটা ব্রেভ ওয়ারিয়র অফ দ্য সি। আমি যতই উল্টাপাল্টা কাণ্ড করি না কেন, আমার শিকড় আমি কখনোই ভুলবো না। আমি একটা পাইরেটের ছেলে। ক্লাহাডর হাসতে থাকে আর বলে, পাইরেটসরা ব্রেভ ওয়ারিয়র অফ দ্য সি? তোমার দৃষ্টিভঙ্গি আসলেই আজব। তুমি তোমার নিজের নোংরা রক্তের জলযন্ত্র প্রমাণ। তুমি চারপাশে মিথ্যা কথা বলে বেড়াও আর ভায়োলেন্স ইউজ করো। আর শুধু তাই না, তুমি এই বাসার লেডির সাথে ঘষাঘষিও করতে আসো, যেন তুমি তার সয় সম্পত্তি দখল করতে পারো। তুমি ভুল বলতেছো, আমি শুধু, তোমার বাবা একটা জঘন্য পাইরেট। ষড়যন্ত্র আর ধোঁকা তোমার রক্তে আছে, অবশ্যই তোমার কোনো খারাপ উদ্দেশ্য আছে। উসব তখন আবার ক্লাহাডরকে মারতে যায়, আর তখন কায়া বলে, উসব প্লিজ থামো, আর মারামারি করো না, আমি নিতে পারছি না। ক্লাহাডর কোনো খারাপ লোক না, ও শুধু আমার জন্য যেটা সবচেয়ে ভালো সেটা চিন্তা করে, যা মাঝে মধ্যে একটু বেশি বেশি হয়ে যায়। উসব পরে ক্লাহাডরকে ছেড়ে দেয়, আর ক্লাহাডর বলে, এখান থেকে চলে যাও, এখানে আর কখনো আসবা না। উসব বলে, আমি বুঝছি, আমাকে বারবার বলা লাগবে না, আমাকে তোমরা আর দেখবা না। কায়া দুঃখী থাকে। গোলমরিচ, গাজর আর পেঁয়াজ এসে তখন বলে, বাটলারের বাচ্চা, আমাদের ক্যাপ্টেন এরকম খারাপ না, আর গালিগালাজ করতে থাকে। লুফিও উত্তেজিত হয়ে গালি দেয়। জোরো তখন লুফিকে আরো একটা ঝামেলা করা থেকে আটকায়। ক্লাহাডর বলে, তোমরা এখনই এখান থেকে বের হও। পরে কায়াকে দেখানো হয় যে অনেক দুঃখী থাকে। ক্লাহাডর কায়ার খাবার নিয়ে আসে, কিন্তু ও খেতে চায় না। ও জিজ্ঞাসা করে, তুমি উসবের প্রতি এত নিষ্ঠুর কেন? আমি জানি তোমাকে না জানিয়ে উসবের সাথে কথা বলা আমার ভুল হয়েছে, আমি এটা মানতেছি, আর তার জন্য আমি সরিও জানাচ্ছি, কিন্তু এই সিচুয়েশনটা এভাবে যাওয়াও ঠিক হয় নাই। ক্লাহাডর বলে, আমি এই বাসায় এসেছি তাও অনেক সময় হয়ে গেছে, জলদি সেটা প্রায় 3 বছর হয়ে যাবে। আমি কখনোই ভুলবো না আমি যখন তোমার বাবার কাছে প্রথম এসেছিলাম আর তখন কি হয়েছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে একদিন কায়া বাগানে পানি ঢালছে, আর তখনই ক্লাহাডর যে অনেক খারাপ অবস্থায় ছিল, বলা যায় মারা যাবে এমন অবস্থা, ও ওদের বাসার সামনে এসে পড়ে যায়। ওখানকার গার্লসরা তখন ওকে ভিক্ষুক মনে করে তাড়িয়ে দিতে যায়। তখনই সেখানে কায়ার বাবা আসে, যে ক্লাহাডরকে ভেতরে পাঠাতে বলে। গার্লসরা তখন ক্লাহাডরকে ভেতরে আনে, আর তখন থেকে ক্লাহাডরের জীবন ওর কায়ার বাবা মায়ের উপর সারা জীবনের জন্য ঋণী হয়ে যায়। আর এখন যেহেতু কায়ার বাবা মা নেই, তাই এখন ক্লাহাডরের জীবন কায়ার উপর ঋণী। ক্লাহাডর পরে বলে যে, আমি জানি যে আপনার ফ্রেন্ডশিপে আমার নাক ঢোকানোর কোনো অধিকার নেই। আমি এরকম সাহস দেখে এসব কখনোই করতাম না যদি না এগুলোর প্রয়োজন হতো। উসব আপনার জন্য একদমই ভালো না। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি কখনোই আপনার বাবা মার কাছে ক্ষমা চাইতে পারবো না। আপনি কি আমাকে এই বাচ্চা মেয়ের জন্য খারাপ চোখে দেখবেন? কায়া বলে, অবশ্যই না, তুমি আমার পাশে সবসময় থাকায় আমি অনেক বেশি উপকৃত ক্লাহাডর, কিন্তু আমি জানি যে উসব আমার দেখা মতো সবচেয়ে ভালো মানুষের মধ্যে একজন।
ভালো মানুষ কি না তা পরে দেখা যাবে, ততক্ষণ ও এই বাসায় ওয়েলকাম না। কায়া চিল্লায় বলে ক্লাহাডোর মাথা মোটা। ক্লাহাডোর বলে মাথা মোটা ঠিক আছে। অন্যদিকে ওই ফাঙ্কি লোককে দেখানো হয় যে নিজেকে মাইকেল জ্যাকসন মনে করে। আরেকদিকে নামি জোরোকে জিজ্ঞাসা করে যে লুফি কই গেল। জোরো বলে কে জানে, হয়তো ওই ক্যাপ্টেনের পিছে গেছে। গোলমরিচ আর গাজর বলে ও মনে হয় ওর সিক্রেট হাইড আউটে গেছে, যখনই ওর কিছু ভাবা লাগে ও ওই জায়গায় যায়। তোমরা কি তোমাদের ফ্রেন্ডকে খুঁজতে যাবা? নামি বলে লুফি ঠিক থাকবে, কিন্তু তোমাদের আরেকটা ফ্রেন্ড কই? ওরা বলে ও হ্যাঁ পিয়াজ, ও ইদানিং হঠাৎ করে আসে আর উদাও হয়ে যায়, আবার যখন আসে তখন ও যেন ভয়ে পেশাব করতে করতে আসে। তখন এই পিয়াজ ভয়ে পেশাব করতে করতে আসে। ওরা বলে দেখছো? আর তখন পিয়াজ এসে বলে যে এদিকে একটা আজব লোক আসতেছে আর সে উল্টা দিকে হাঁটে। ওরা বিশ্বাস করে না। পিয়াজ বলে আমি সত্যি বলছি, ওই দেখো। তখনই ওই লোকটাকে দেখানো হয় কার এত সাহস যে আমাকে আজব বলে, আমি জাস্ট নর্মাল একটা মানুষ। নামি বলে ও তাই, তোমাকে দেখে তো পাগল মনে হচ্ছে। লোকটা বলে ফালতু কথা বলো না, আমি নর্মাল একটা হিপনোটিস্ট। পিচ্চিটা বলে হিপনোটিস্ট, কিছু করে দেখো আমাদের। লোকটা তখন চেতে যায় বলে তোমাদের কিভাবে মনে হলো যে আমি রাস্তার কিছু ছোট পিচ্চিদের আমার ট্রিক্স দেখাবো? দেন বলো ঠিক আছে, তোমরা আমাকে মানায় ফেলছো, এখন আমার এই রিং এর দিকে তাকাও। আমি যখন জাঙ্গো বলবো তখন তোমরা একদম ঘুমায় যাবা। 1 2 জাঙ্গো। আর ওই পিচ্চি সহ ওই আজব লোকটাও ঘুমায় যায়। জোরো চেতে যায় বলে যে এই হালারপুরটা আসলে কেডা। অন্যদিকে উসবকে দেখানো হয় যে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। লুফি তখন উসবকে চমকে দেয় আর ও জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? উসব বলে আমি এখানে একা থাকার জন্য আসছিলাম, কিন্তু সেটা হচ্ছে না। তুমি কি আমাকে ফলো করছো? কি চাও তুমি? লুফি বলে কিছুই না। উসব পরে বলে আমি বিশ্বাস করতে পারছি না ওই বাটলার আমার বাপকে এভাবে ইনসাল্ট করলো। লুফি বলে হ্যাঁ আমি ওই বাটলারকে দেখতে পারি না, ওই যাই বলুক না কেন ইয়াসব একটা গ্রেট পাইরেট ছিল। উসব বলে আসলেই আমি সবসময় আমার বাবার উপর অনেক গর্ব করে চলতাম, আর ওই বাটলারের বাচ্চা ওই গর্বের হোগা মেরে দিল। লুফি তখন বলে তোমার কি মনে হয় তোমার আর ওই মেয়েটার কি আর দেখা হবে? উসব বলে ওই বাটলারটা যদি আমার কাছে মাফ চায় তাহলে হয়তো আমি ভেবে দেখবো। লুফি আঙ্গুল দেখিয়ে বলে ওই বাটলারটা? উসব দেখে বলে হ্যাঁ ওই বাটলারটা। তখনও আবার চমকে যায় আর বলে যে ওই হালা এখানে কি করতেছে? বাটলার সাথে তখন জাঙ্গো থাকে। বাটলার জাঙ্গোকে বলে যে হে জাঙ্গো, আমি তোমাকে অর্ডার করছিলাম যে মানুষের চোখের আড়ালে থাকতে, কিন্তু তার মানে এই না যে তুমি রাস্তার মধ্যে ঘুমাবা। জাঙ্গো বলে রিল্যাক্স ম্যান, আমি আমার স্কিলস পারফেক্ট বানিয়ে ফেলেছি। বাটলার বলে তো সকল প্রয়োজনীয় প্রিপারেশন কি হয়ে গেছে? জাঙ্গো বলে হ্যাঁ, আমরা যে কোনো সময় শুরু করতে পারি আমাদের বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুলের মার্ডার প্ল্যান। উসব তো একদমই চমকে যায়। বাটলার বলে এটাকে মার্ডার বলো না, শুনতে ভালো দেখায় না। জাঙ্গো বলে ও রাইট, অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট। বাটলার বলে আমরা ডাইরেক্ট যে কায়াকে মারতে পারবো না, ওর মৃত্যু একটা অ্যাক্সিডেন্টের মতো দেখাইতে হবে। জাঙ্গো বলে তো তোমার সিগন্যাল নিয়ে আমরা লোকজন নিয়ে হামলা করব আর অ্যাক্সিডেন্টলি বড় লোকের বেটিকে মেরে ফেলবো, যাতে করে তুমি ওই মেয়ের সকল সম্পত্তি পেয়ে যাও আর আমরা পরে টাকা পেতে পারি। বাটলার বলে মূর্খর বাচ্চা, আমি আর কার রিলেটেড না, তো ওর সম্পত্তি ওর মরার পর অটোমেটিকলি আমি পাবো না। তুমি ওকে মারার আগে তোমার হিপনোসিস ইউজ করে উইল সাইন করাবা, যেখানে লেখা থাকবে যে আমি আমার সকল সম্পত্তি আমার বাটলার ক্লাহাডোর নামে করে দিচ্ছি, আর তারপরে আমি কায়ার এত ধন সম্পদের মালিক হয়ে যাব। আমি প্রায় 3 বছর ধরে কায়ার ফ্যামিলিকে সার্ভিস দিয়ে যাচ্ছি, তাই পরে কেউই আমাকে সন্দেহ করবে না। জাঙ্গো বলে ওঠে তোমার ভালোই ধৈর্য আছে ক্যাপ্টেন কুরো। বেশ কয়েক বছর আগে তুমি বলছিলে যে তুমি পাইরেট হওয়া ছেড়ে দিবে, যার কারণে তুমি তোমার মতো অন্য আরেকজনকে সাজিয়ে গভর্নমেন্টের কাছে এক্সিকিউট করাইছো, কিন্তু এখন বুঝতে পারছি তুমি এই সব কিছু তোমার এই প্ল্যানের জন্য করছো। বাটলার বলে আমাকে ওই নামে কখনো ডাকবা না, ওই নামটা আমি অনেক আগে ছেড়ে দিছি। আমি এখন গভর্নমেন্টের সাথে কোনো ঝামেলায় না জড়িয়ে কোটি কোটি টাকার মালিক হতে চাই, তাই তুমি আমাকে একটা শান্তিবাদী বলতে পারো। জাঙ্গো বলে ভালোই শান্তিবাদী তুমি, পুরা একটা ফ্যামিলিকে মেরে ফেলা কোনো শান্তির চিহ্ন না। বাটলার বলে দাঁড়াও, ওর বাপকে মারা আমার প্ল্যান ছিল না। জাঙ্গো বলে হয়েছে বাদ দাও, তোমার ক্রু প্রায় 1 সপ্তাহ ধরে সমুদ্রের কিনারে বসে আছে, খালি অর্ডার দাও। অন্যদিকে লুফি আর উসব এই কথাগুলো শুনে তখন লুফি বলে ওরা কি বলতেছে, ওরা কি কোনো খারাপ কথা বলতেছে? উসব বলে তুমি কিছু শোনো নাই, ওরা অনেক খারাপ লোক, ওরা ভিলেজে অ্যাটাক করবে এবং কায়াকে মেরে ফেলবে। তখন লুফি চেতে যায় আর বলে ওই শালারপুত, তোমরা ওই মেয়েটার কাছ থেকে দূরে থাকো। উসব লুফিকে আটকাতে যায় আর তখন ক্লাহাডোর দেখে ও উসব তুমি কিছু শুনছো? উসব বলে না আমরা কিছু শুনি নাই, কিন্তু লুফি বলে আমরা সব শুনছি। ক্লাহাডোর জাঙ্গোকে ইশারা দেয় আর জাঙ্গো নিজের রিং বের করে বলে যে আমার এই রিং এর দিকে তাকিয়ে থাকো, আমি যখন এই জাঙ্গো বলবো তখন তুমি ঘুমায় যাবা। 1 2
জাঙ্গো। আর তখনই লুফি ঘুমায় যায় আর পাহাড় থেকে পড়ে যায়। উসব তো একদমই ভয় পেয়ে যায়, কারণ সেই জায়গা থেকে পড়লে কারোরই বাঁচার কথা না। আর লুফি এভাবে মারা গেল। জাঙ্গো বলে আরেকটার কি করব? ক্লাহাডোর তখন বলে যে ওর কিছু করা লাগবে না, ও লোকজনের কাছে যাই বলবে লোকজন সবাই সেটাকে একটা মিথ্যা হিসাবে নেবে। আর শোনো, সব প্রিপারেশন যেহেতু রেডি, কালকে আমরা ভিলেজে অ্যাটাক করব। উসব বুঝে ওঠে না যে ও কি করবে। ও সেখান থেকে দৌড়ে পালায় আর বলতে থাকে যে ক্লাহাডোর কালকেই ওর পাইরেট ক্রুদের নিয়ে অ্যাটাক করবে। আমি এটা হতে দিতে পারি না। আমি এই ভিলেজে ছোট থেকে বড় হয়েছি, এখানকার সব লোকজন আমার আপন, সবাইকে আমার সতর্ক করতে হবে। আমি এটা হতে দিতে পারি না। অন্যদিকে নামি, জোরো আর ওই পিচ্চিরা বলে যে অনেক হয়েছে, চলো উসব আর লুফিকে খোঁজা যাক। তো পিচ্চিরা ওদেরকে ওই পাহাড়ের এখানে নিয়ে আসে, কিন্তু ওরা ওদেরকে খুঁজে পায় না। জোরো পরে লক্ষ্য করে ওই যে লুফিকে দেখা যাচ্ছে, হ্যাঁ আর ওর পাশাও। ওরা সবাই নিচে নেমে আসে আর কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এত উপর থেকে পড়ে গেলে কখনই কারোরই বাঁচার কথা না। কিন্তু জোরো পরে বুঝতে পারে যে লুফি আসলে ঘুমাচ্ছে, তো সোর্ড দিয়ে লুফির পাশায় গুতা মারে আর লুফি জেগে যায়। লুফি পরে ওদের সবাইকে ক্লাহাডোর এই প্ল্যান সম্পর্কে বলে। ওরা সবাই অবাক হয়ে যায় আর পিচ্চিরা বলে অবশ্যই হয়তো ক্যাপ্টেন উসব গ্রামের সবাইকে ওয়ার্নিং দিতে গেছে। নামি বলে গ্রেট, তাহলে ওই পাইরেট গুলো অ্যাটাক করার আগেই সবাই এখান থেকে পালায় যাবে। উসব পরে গ্রামে চলে আসে আর অনেক জোরে চিল্লাতে থাকে যে পাইরেটস পাইরেটস পাইরেটসরা আসতেছে, এখন সবাই পালাও, কালকের মধ্যেই সব পাইরেটস এসে তোমাদের সবাইকে মেরে ফেলবে। পাইরেটস এখনই সবাই পালাও, নয় তোমরা সবাই মারা যাবা, পাইরেটস আসতেছে। গ্রামের সব লোকরা লাঠি নিয়ে বের হয়। সবাই বলে অনেক হয়েছে, তোর এই মিথ্যা কথা আর কত সহ্য করব, তুই কি কখনোই থামবি না? গ্রামের অনেকে পরে উৎসবকে ক্লাহাডোরের উদাহরণ দেয়, যে ক্লাহাডোরকে একবার দেখো যে ও কতটা ভালো, তুমি কখন ওর মতো হতে পারো না? উৎসব তখন বুঝতে পারে যে ক্লাহাডোর ওকে কেন ছেড়ে দিয়েছে, কারণ ও জানে যে গ্রামের কেউ উৎসবের কথা বিশ্বাস করবে না। গ্রামের কেউ উৎসবের কথা বিশ্বাস করে না, আর ওরা উৎসবকে গ্রাম থেকে আবার তাড়া দেয়। উৎসব পরে কায়ার ম্যানশনের সামনে আসে। ও কায়ার জানলায় পাথর দিয়ে বাড়ি মারে। কায়া বুঝতে পারে যে উৎসব আসছে। ও জানলা খুলে বলে, উৎসব তুমি আসছো? আমি তো মনে করছিলাম তুমি আর আসবাই না। উৎসব তখনই বলে যে কায়া তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, ক্লাহাডোর তোমাকে মেরে ফেলবে। ও একটা পাইরেট যে 3 বছর ধরে তোমাদের বাসায় একটা বাটলার রূপ নিয়ে লুকিয়েছিল, জানি ও তোমার সকল সম্পত্তি হাসিল করতে পারে। কায়া বলে, উৎসব তুমি কি আবার কোন একটা জোক বলছো? এটা যদি তোমার সেই বানোয়াট গল্পগুলোর মতো হয়ে থাকে তাহলে এটা অনেক খারাপ একটা জোক। উৎসব কায়াকে অনেক বুঝায়, কিন্তু কায়া সেভাবে বিশ্বাস করে না। কায়া অনেক দুর্বল হয়ে পড়ে। আর তখনই সেখানে কায়ার অন্য আরেকটা বাটলার যার নাম মেরি, সে সেখানে চলে আসে। উৎসব তখনই কায়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর জানলা দিয়ে কায়াকে নিয়ে লাফ মারে। ম্যানশনের নিচে নামার পর যখন অন্য সকল গার্ডসরা উৎসবকে আটকাতে যায়, তখন উৎসব ওর স্লিং শট ইউজ করে ওই সকল গার্ডস গুলোকে নক আউট করে। দেন ও কায়ার হাত ধরে বলে, আমার সাথে চলো, তুমি হয়তো এখন কিছুই বুঝছো না, কিন্তু একটা দিন যাক তাহলে বুঝতে পারবা যে আমি যা বলছিলাম সত্যি। কিন্তু কায়া তখন উৎসবকে একটা থাপ্পড় মেরে দেয়। উৎসবও অবাক হয়ে যায়। মেরি তখন সেখানে চলে আসে আর উৎসবকে গুলি করতে যায়। কায়া তখন সামনে চলে আসে, যার কারণে উৎসবের উপর করা গুলি উৎসবের হাতে এসে লাগে। তখন সেখানে গ্রামের অন্যান্য লোকরাও চলে আসে। মেরি তখন গ্রামের লোকদের বলে যে এই উৎসব আমাদের লেডি কায়াকে কিডন্যাপ করতে যাচ্ছে। তখনই সবাই উৎসবের পিছু নিতে থাকে আর উৎসবকে সেই গ্রাম থেকে আবার তাড়িয়ে দেয়। অন্যদিকে ক্যাপ্টেন কুরোকে দেখানো হয় যে ওর পাইরেট শিপে আসছে আর ওর ক্রুদের অর্ডার দিচ্ছে যে তোমরা কালকে এসে ভিলেজের সবকিছু ধ্বংস করে ফেলবা, আমাদের প্ল্যান কালকে এক্সিকিউট করব। অন্যদিকে উৎসবকে দেখানো হয় যে কিছুটা মন খারাপ করে থাকে, কারণ কেউই ওকে বিশ্বাস করছে না। আর ও জানে এটা আসলে ওরই দোষ, কারণ ওই এতদিন ধরে সবাইকে এত মিথ্যা কথা বলছে, তাই এখন ওর কোনো কথাই সত্যি মনে হচ্ছে না। তখনই উৎসবের লয়াল ক্রু গোলমরিচ, গাজর আর পেঁয়াজ উৎসবকে দেখে ডাক দেয়। ওদের সাথে লুফি, জোরোয়ার নামেও থাকে। উৎসব লুফিকে দেখে অবাক হয়ে যায় যে এই তুমি বেঁচে আছো কিভাবে, তুমি না পাহাড় থেকে পড়ে গেছিলে? লুফি বলে, আমি তো লম্বা একটা ঘুম দিচ্ছিলাম। পিচ্চিরা তখন উৎসবকে জিজ্ঞাসা করে যে ও গ্রামের সবাইকে ওয়ার্নিং দিয়েছে কিনা, কিন্তু উৎসব তখন আর কি বলবে। ওর মনে পড়তে থাকে যে কিভাবে গ্রামের লোকরা এবং কায়াও কেউ ওকে বিশ্বাস করছে না। উৎসব পরে হাসতে থাকে আর বলে যে ও আবার গ্রামের সবাইকে অনেক বোকা বানিয়েছে, যে ক্লাহাডোর একটা পাইরেট আর ক্লাহাডোর ওদের সবাইকে অ্যাটাক করবে। কিন্তু উৎসবে এরকম কথাবার্তায় গোলমরিচ, গাজর আর পেঁয়াজ অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় আর ওরা উৎসবকে ছেড়ে সেখান থেকে চলে যায়, কারণ উৎসব ওই পিচ্চিদের কাছেও মিথ্যা কথা বলছে। লুফি, জোরো আর নামি উৎসবের সাথে কথা বলে। ওরা জানতে পারে যে গ্রামের কোনো লোকই ওকে বিশ্বাস করছে না আর কালকে পাইরেটরা অ্যাটাক করবে। উৎসব তখন ওর ডিটারমিনেশন দেখায় আর বলে যে গ্রামের কেউ আমাকে বিশ্বাস করুক আর না করুক, এখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, এই গ্রামকে আমার প্রোটেক্ট করতে হবে। কেউ আমার সাথে থাকুক আর না থাকুক, আমি একাই ক্লাহাডোরের সকল সাঙ্গপাঙ্গদের আটকাবো। লুফি, জোরো আর নামি উৎসবের প্রতি কোনো দয়া দেখিয়ে না, বরং উৎসবের ডিটারমিনেশন দেখে উৎসবকে ক্যাপ্টেন কুরোর লোকের সাথে লড়াই
হেল্প করার কথা ডিসিশন নেয়। ওরা পরে একটা প্ল্যান বানায় যে ওদেরকে কিভাবে আটকানো যায়। উসব বলে গ্রামে ঢোকার এই একটাই রাস্তা আছে, আর এই রাস্তা দিয়ে যখন ওরা আসবে তখনই আমরা ওদেরকে আটকাতে পারবো। ওরা ওই রাস্তাটা পুরাটুকু পিছলা তেল দিয়ে ভরে দেয়, যেন ক্যাপ্টেন কুরুয়ের ব্ল্যাক ক্যাট পাইরেটসরা যখন ওই রাস্তা দিয়ে আসতে যাবে তখন যেন ওরা পিছলা খেয়ে পড়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন কুরুকে দেখানো হয় যে এখনো ক্লাহাডোর সেজে আছে আর ও কায়ার ম্যানশনে আসে। ক্লাহাডোর ম্যারিকে বলে যে আমি কিছুক্ষণ ম্যানশনের বাইরে গিয়ে চলে গেছি আর এত কাহিনী হয়ে গেছে, উসব এসে কিভাবে এসব হাঙ্গামা করতে পারে, তোমরা কি করতেছিলে। মেরি পুরা কাহিনীটা এক্সপ্লেন করে আর উসব কিভাবে খালি মিথ্যা কথা বলতেছিল যে তুমি নাকি একটা পাইরেট। ক্লাহাডোর এটা শুনে হাসতে থাকে। তখন ক্লাহাডোর লক্ষ্য করে যে টেবিলে একটা গিফট পড়ে আছে। মেরি তখন বলে যে লেডি গায়া তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ চশমা গিফট হিসাবে কিনেছে, তোমার চশমাটা বারবারই পিছলা খেয়ে পড়ে যায়, যার কারণে তোমাকে হাত দিয়ে সেটা ঠিক করতে হয়। দেখছো লেডি গায়া তোমার ব্যাপারে কতটা চিন্তা করে। ক্লাহাডোর হাসে আর সেটা নিচে ফালিয়ে পাড়া দিয়ে ভেঙে ফেলে। মেরি চিল্লায় বলে তুমি এটা কি করতেছো। ক্লাহাডোর বলে এই ছোট্ট একটা চশমা কি, আমি তো আরো অনেক বড় একটা গিফট পাবো, কালকেই কায়ার যত সম্পত্তি আছে সবকিছু আমার হয়ে যাবে। মেরি অনেক ঘাবড়িয়ে যায়। ক্লাহাডোর তখন ওর হাতের মধ্যে এমন একটা গ্লাস পরে নেয় যার আঙ্গুলে অনেক লম্বা লম্বা ব্লেড অ্যাটাচ করা আছে, আর সেটা দিয়ে ক্লাহাডোর সাথে সাথে মেরিকে অ্যাটাক করে। তো পরবর্তীতে সকাল হয়ে গেছে। জাঙ্গো ব্ল্যাক ক্যাট পাইরেটের সবাইকে নিয়ে আইল্যান্ডে চলে আসে। অন্যদিকে উসপরা ক্যাপ্টেন কুরের পাইরেটদের ওয়েট করতেই থাকে, কিন্তু ওরা কাউকেই খুঁজে পায় না। ওরা বলে ওরা আসতেছে না কেন, ওরা কি ভুলে গেছে। লুফি বলে ওরা হয়তো এমন ঘুম দিছে যে ওরা এখন উঠতেই পারে নাই। নামি তখন বলে দাঁড়াও, কিছু একটা শোনা যাচ্ছে, দূর থেকে হয়তো অনেক লোক চিল্লায় চিল্লায় আসতেছে। উসপের তখনই মনে পড়ে যে গ্রামে ঢোকার আরো একটা রাস্তা আছে যেটা হলো নর্থে, আর বুঝতে পারে যে ওরা সবাই নর্থ দিয়ে ঢুকবে। তার মধ্যে ওরা যে প্ল্যানিংটা করলো যে রাস্তার মধ্যে তেল বসিয়ে ওরা এদেরকে আটকাবে, এই প্ল্যানটা একদম ফ্লপ গেল। নামিও অনেক ভয়ে চিল্লায় উঠে যে আরে আমার ট্রেজার, ওইখানে তো আমাদের বোট ডক করা আছে, ওরা যদি ওই বোটটা চেক করে তাহলে ওরা আমার সব ট্রেজার পেয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না। উসপ আর লুফিও নর্থের দিকে দৌড় দেয়, কিন্তু লুফি এক পর্যায়ে হারায় যায় যে আসলে নর্থটা কোথায়। অন্যদিকে নামি আর জোরো যখন নর্থের দিকে যেতে যায় তখন নামির পা ওই পিছলা তেলের মধ্যে পড়ে যায়। তখন এই নামি জোরোর সোর্ড ধরে আর জোরো সেখানে পড়ে যায়। জোরো বলে এই তুমি কি করতেছো, আর তখন এই নামি জোরোর উপর পাড়ায় ওই তেল থেকে বেরিয়ে পড়ে আর জোরো ওই তেলের মধ্যে আটকে যায়। নামি বলে সরি, আমাকে ওই ট্রেজারটা প্রোটেক্ট করতে হবে, তো আমি আগে চলে গেলাম, এই তেল অবশ্যই তোমাকে আটকায় রাখতে পারবে না। নামি চলে যায় আর জোরো বলে শালের বেটে এখান থেকে বের হওয়ার পর আমি যদি তোকে খুঁজে পাই তাহলে তুই শেষ। অন্যদিকে উসব মনে করে যে লুফি হয়তো আগেই দৌড়ায় সেখানে পৌঁছায় গেছে, তো উসবও সেই জায়গায় চলে আসে। তো সেখানে এসে দেখে কেউই নেই, তো উসবই ওদেরকে অনেক ধমকি দেয় যে আমার 100 মিলিয়ন সোলজার তোমাদের একদম পাড়ায় মেরে ফেলবে। ওরা প্রথমে হালকা ঘাবড়িয়ে যায় যে 100 মিলিয়ন, কিন্তু পরে ওরা আবার বুঝতে পারে যে ও আসলে মিথ্যা কথা বলতেছে। আরেকদিকে ব্ল্যাক ক্যাট পাইরেটস এর কিছু ক্রু নামিয়ের বোর্ড সার্চ করে দেখে সেখানে অনেক ধনরত্ন আছে। উসব তখন বলে যে ও তোমরা তাহলে পেয়ে গেছো, ওইটা আমার ট্রেজার, তোমরা চাইলে ওই ট্রেজারটা রাখতে পারো, বাস কন্ডিশন হলো তোমরা এখান থেকে চলে যাও। ওরা বলে তুই কি আমাদের বন্ধু মনে করছোস, আমরা হলাম পাইরেট, আমরা এই ট্রেজার এমনিই নিয়ে নিব আর ভিলেজেও অ্যাটাক করব, আমরা তোর কথা মতো এই ট্রেজার নিয়ে এখান থেকে চলে যাব না। জাঙ্গো তখন ওর রিং বের করে আর বলে আমি জাঙ্গো বলার পর তুমি আমাদের এখান থেকে যেতে দেবে, 1 2 যা। আর তখনই নামিয়ে এসে উসবের মাথায় অনেক জোরে বাড়ি মারে যে হালার পর দুটো আমার ট্রেজার, তুই কিভাবে আমার ট্রেজার ওদেরকে দিয়ে দিস। উসব বলে আমি তোমার ধনরত্ন দিয়ে দেই নাই, আমি শুধু বলছি। নামি বলে ওই একই কথা, ভুলেও ওর রিং এর দিকে তাকাবা না, ও একটা হিপনোটিস্ট। অন্যদিকে ওই জোরো তো ওই পিছলা জায়গা থেকে উঠতেই পারে না। জোরো পরে অনেক রেগে যায় আর ও নিজের সোর্ড ইউজ করে হিল ক্লাইম্বিং এর মতো উঠে। আর লুফি তো নর্থ কোথায় খুঁজতেই আছে। ব্ল্যাক ক্যাট পাইরেটের সবাই পরে নামি আর উসবের উপর অ্যাটাক করতে আসে। নামি আর উসব পরে ওদের পথে কাটা ফেলে দেয়, তো ওদের আসতে অনেক সমস্যা হয়। আর উসব অন্যদিকে স্লিংশট মারতে থাকে, কিন্তু তারপরও এক পর্যায়ে এসে ওরা আর পেরে ওঠে না। ওরা উসবকে মারে, কিন্তু তারপর উসব ওদের পা ধরে রাখে, জানি ওরা না যেতে পারে। আর নামিও ওদের সাথে পেরে ওঠে না। ওদেরকে পাস করে যখন ব্ল্যাক ক্যাট পাইরেটরা সামনে এগিয়ে যায় তখন ওরা সবাই যেন আকাশে উড়ে যায়, কারণ তখন সেখানে লুফি আর জোরোর এন্ট্রি হয়। জোরো বলে নামি এদেরকে শেষ করার পর আমি তোরে খাইছি। আর লুফি বলে গর্দবু সব নর্থ কোথায় সেটা আমাকে বলবি তো। অন্যদিকে ক্লাহাডোরকে দেখানো হয় যে অনেকক্ষণ ধরে ও নিজের ক্রুদের ওয়েট করে যাচ্ছে, কিন্তু প্ল্যানটা লেট হয়ে যাচ্ছে কারণ ওরা এখনো পৌঁছায় নাই। ক্লাহাডোর বলা যায় রেগে যায়, আরো ভাবে যে ওর ক্রুর কারণে যদি ওর প্ল্যানের সমস্যা হয় তাহলে ওর ক্রুকেও ধ্বংস করে ফেলবে। পরেও উঠে নর্থের দিকে যাওয়া শুরু করে, আর তখনই সেটা পিয়াজ দেখে ফেলে। গোলমরিচ, পিয়াজ আর গাজর পর অনেক চিন্তিত হয়ে যায় যে ক্লাহাডোর এত সিরিয়াস ভাবে ম্যানশন থেকে বের হলো আর সামনে কি হবে।
কায়া কি আদৌ সেফ আছে। তো সেটা চেক করার জন্য গোলমরিচ, গাজর আর পেঁয়াজ কায়ার ম্যানশনের ওখানে যায়। আর সেই পথ দিয়ে ওরা ম্যানশনে ঢুকতে চায়, যেই পথে ক্যাপ্টেন উসব সেখানে ঢুকতো, কিন্তু ওরা কোনোভাবেই সেই পথটা খুলতে পারে না, যেন ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে কায়াকে দেখানো হয় যে হঠাৎ করে উসবে এরকম আচরণের কারণে অনেক বেশি স্যাড থাকে। ও রুম থেকে বের হয় আর তারপর দেখে মেরি আহত অবস্থায় পড়ে আছে। ও মেরিকে উঠানোর চেষ্টা করে যে মেরি ওঠো, তোমার কি হয়েছে। আহত মেরির কোনোভাবে জ্ঞান আসে। আর কায়া তখন মেরিকে জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কিভাবে হলো, কে তোমাকে এভাবে মারছে। মেরি বলে ক্লাহাডর। ক্লাহাডর আসলে একটা পাইরেট, যে এত বছর ধরে একটা বাটলার সেজে আছে শুধুমাত্র আপনার সয় সম্পত্তি হাসিল করার জন্য। কায়া বিশ্বাসই করতে পারে না, কিন্তু মেরি বলে আমি সত্যি বলছি। কায়া বলে তার মানে উসব সত্যি বলছিল। আর উসবের কথা মনে করতে থাকে যে উসব কিভাবে ওকে বাঁচানোর জন্য এখানে এসেছিল। মেরি বলে উসব যা বলেছিল সবকিছুই সত্যি, কিন্তু আমরা এরকম একটা সাহসী ছেলের কথা না শুনে কোনো কিছুর বিচার বিবেচনা না করে এই ছেলেকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। আর এখন ক্লাহাডর পুরো গ্রামের উপর আক্রমণ চালাবে আর আপনাকেও মারতে আসবে। মিস কায়া, আমার কাছে আপনার একটাই সাজেশন থাকবে যে ক্লাহাডর যদি আপনার এই সকল সম্পত্তির জন্য এইসব করে থাকে, তাহলে আপনি ওকে আপনার সম্পত্তি দিয়ে দিন, কারণ এইসবের তুলনায় আপনার জীবনের মূল্য আরো বেশি। কায়া বলে আমি বুঝতে পেরেছি যে আমার কি করতে হবে। ক্লাহাডরের সাথে সবকিছু আমার একবারে শেষ করতে হবে। অন্যদিকে গোলমরিচ, গাজর, পেঁয়াজ তুই ম্যানশনে ঢোকার চেষ্টা করে, কিন্তু লক্ষ্য করে ম্যানশন থেকে কে জানে বের হয়েছে। দেখে যে কায়া, আরো আস্তে আস্তে হেঁটে কই জানে চলে যাচ্ছে। অন্যদিকে লুফি আর দ্রুত আসে, তখন তো ক্যাপ্টেন ক্রুয়ের লোকরা কেউই ওদের সাথে পেরে ওঠে না। তো তখন জাঙ্গো ওর হিপনোসিস ইউজ করে ওদের সবাইকে অনেক স্ট্রং বানিয়ে দেয়। বাট ও যখন ওই ক্রুয়ের উপর হিপনোসিস টেকনিকটা ইউজ করছিল, তখন লুফি ওইটার দিকে তাকায় থাকে, যার কারণে লুফি পুরাই বাহুবলী হয়ে যায়। ক্যাপ্টেন ক্রুয়ের সকল পাইরেটসরা লুফিকে আক্রমণ করার জন্য আগিয়ে আসে, আর অন্যদিকে লুফিও আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর একাই সবগুলোকে মারতে যায়। ও গাম গাটলিং টেকনিক ইউজ করে সবাইকে অলমোস্ট নক আউট করে ফেলে। বাকি সব ক্রু মেম্বার লুফিকে দেখে পরে পালাতে থাকে, যেখানে লুফি দৌড়ে যায় ওদের শিপের বোটা উঠায় ফেলে, অর্থাৎ সামনের যে অংশটা। এখন লুফি এতই স্ট্রং হয়ে গেছে সবাই একদম ভয়ে পেশাব করে ফেলে আর সবাই ওর কাছ থেকে পালাতে থাকে। জাঙ্গো পরে তাড়াহুড়ো করে লুফির উপর আপনার হিপনোসিস টেকনিক ইউজ করে আর লুফিকে ঘুম পাড়ায় দেয়, কিন্তু লুফি ঘুমায় যাওয়ার কারণে সেই জাহাজে সেই বোটা ওদের ক্রুয়ের প্রায় অলমোস্ট সবার উপর পড়ে যায়। জাঙ্গো পরে যখন দেখে যে সবার অবস্থা একদম খারাপ, তখন ও নিয়াবান ব্রাদার্স শাম আর বুচিকে ডাক দেয়। এখন ওদের পথের একটাই বড় কাটা, জোরোর সাথে ওদের ফাইট করতে বলে, কিন্তু এই দুই ভাইকে দেখে মনে হয় জানি এরা একদমই ভীতু আর তুলনামূলক তেমন স্ট্রং না। কিন্তু এটা ওদের একটা নাটক ছিল, আর এই নাটকের মাধ্যমে ওরা কোনোভাবে জোরোর কাছাকাছি যে জোরোর 3টা সোর্ডের মধ্যে বাকি 2টা সোর্ড জোরোর কাছ থেকে আলাদা করে ফেলে। জোরো তো এখন সমস্যায় পড়ে যায়। তো এখন জোরোকে একটা সোর্ড দিয়ে শাম আর বুচিকে আটকানো লাগে, যার মাঝে জোরো আবার ওর সোর্ড গুলো পাওয়ার চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। আর জোরো অ্যাটাকের জায়গায় ডিফেন্সে চলে যায়। উসব পরে জোরোকে হেল্প করার জন্য ওর স্লিং শট ইউজ করে, কিন্তু ওর স্লিং শট মিস হয়ে যায় আর উল্টা জোরোই আহত হয়ে যায়। এই সুযোগে ওই দুই ভাই জোরোর বুকসে খামসিও মারে। নামি আবার কোনোভাবে পাশ দিয়ে লুকায় লুকায় জোরোর সোর্ড গুলো নেওয়ার চেষ্টা করে, কিন্তু জাঙ্গো নামিকে আটকায়। আর ওর নিজের যে রিংটা আছে যেটা দিয়ে ও হিপনোটাইজ করে সবাইকে, সেটা দিয়ে নামের কাঁধে মেরে ওকে আহত করে। তো লুফি ঘুমায় আছে, নামিও আহত হয়ে পড়ে আছে, জোরো নিজেকে এক সোর্ড দিয়ে ডিফেন্ড করে যাচ্ছে আর উসব ভাদাইম্মার মতো তাকায় আছে। আর সেই মুহূর্তে সেখানে ক্লাহাডর অর্থাৎ ক্যাপ্টেন কুরো চলে আসে। ক্যাপ্টেন কুরোয়ের সকল ক্রু ওদের ক্যাপ্টেনকে দেখে একদম ভয় পেয়ে যায়, কারণ ক্যাপ্টেন কুরোয়ের প্ল্যান সঠিক টাইমে হয় নাই, আর হতে পারে ক্যাপ্টেন কুরো এখন ওদের সবাইকে মেরেও ফেলবে। কুরো এসব দেখে অনেক ফ্রাস্ট্রেট হয়ে যায় আর চিল্লায় ওঠে যে এখানে আসলে কি হচ্ছে। সবাই কুরোকে দেখে একদম ভয় পেয়ে যায়, আর কুরো জাঙ্গোর উপর চিল্লায় ওঠে যে জাঙ্গোকেও যে টাস্কটা দিচ্ছে সেটাও এখনো পূরণ করতে পারে নাই। জাঙ্গো এক্সকিউজ দেয় যে আপনি তো বলেছেন যে ওই ছেলেটাকে ছেড়ে দিতে। কুরো বলে আমি ওকে ছেড়ে দিতে বলেছি কারণ ও একটা ভাদাইম্মা আর ওর কোনো কথা ভিলেজের মানুষরা বিশ্বাস করবে না, তাই বলে এটা তোমার দুর্বলতার এক্সকিউজ হতে পারে না। জাঙ্গো বলে আমাদের মাফ করবেন, কিন্তু আমরা উইক না। তখন এই মোটু বাটলো অর্থাৎ শাম আর বুচি বলতে থাকে যে কাদের উইক বলতেছো, তুমি আগে অনেক ভালো একটা কিলার ছিলে, কিন্তু 3 বছর ধরে তুমি একটা বাটলার হয়ে বসে আছো শুধুমাত্র একটা বড় লোকের বেটিকে মারার জন্য, আর তোমার কারণে আমার সমুদ্রে এতদিন ধরে প্যাথেটিকলি জীবন কাটাচ্ছে। আর তখন ওরা কুরোকে অ্যাটাক করতে যায়, কিন্তু ওরা পেরে ওঠে না। ওরা কুরোকে টাচও করতে পারে না। কুরো ওর স্পেশাল টেকনিক নোকিয়াশি বা পুসি ফুট ম্যানোভার এমন ভাবে ইউজ করে, যার কারণে ও অনেক বেশি ফাস্ট হয়ে যায়। জাঙ্গো বলে হয়তো 3 বছর ধরে কোনো পাইরেটগিরি করছে না,
না, যার কারণে কোনো ফাইটিংও করছে না, বরং একটা বাটলার সেজে বসে আছে। কিন্তু কুরো এখনো ফাইট করে ভুলে নাই। এই জন্য ওর চশমা ঠিক করার স্টাইলও এখনো চেঞ্জ হয় নাই, যেন ওর মুখে ওর ক্ল দিয়ে আঘাত না লাগে। মোটু পাতলু অনেক ভয় পেয়ে যায়। কুরো ওদের সবাইকে বলে, আমি তোমাদের মাত্র 5 মিনিট সময় দিচ্ছি, সিচুয়েশনটা ঠিক করে প্ল্যান মোতাবেক কাজ করো, নাইলে সবাই মরবে। মোটু পাতলু পরে জোরোকে মারার জন্য যায়। নামি তখনই আহত অবস্থায় মাটিতে পড়ে থাকা জোরোর ওই সোরের কাছে কোনোভাবে সে অনেক জোরে একটা লাথি মারে। জোরো সেটা ক্যাচ করে আর ইউজ করে 3 সোর্ড স্টাইল, যেখানে ও মোটু পাতলুকে এক অ্যাটাকে হারিয়ে দেয়। জোরো কুরোকে বলে, চিন্তা করিস না, 5 মিনিটের আগে সব খেল খতম। কুরো বলে, আর 3 মিনিট। তখনই দেখা যায় যে মোটু তখনও মরে নাই। পুরো জোরোর উপর টিটকারি করে। জোরো বলে ওই হালার ভুঁড়ির কারণে হয়তো এখনো বেঁচে আছে। মোটু তখনই জাঙ্গোকে বলে, প্লিজ আমাকে হিপনোটাইজ করো, আমি লড়বো। জাঙ্গো তখনই ওকে হিপনোটাইজ করে আর মোটু যেন একটা মহিষ হয়ে যায়। জোরো প্রস্তুত হয়ে যায়। তখনই নামি বুদ্ধি করে লুফির দিকে দৌড় দেয়, যে এখানে এত কিছু হচ্ছে আর ওই হালার পথ এখনো ঘুমাইতেছে। জাঙ্গো তখন ওই হিপনোটাইজিংটা নামির উপর ছুঁড়ে মারে আর নামি তখন লুফিকে উঠাতে যায়, ওর মুখের উপর পাড়া মেরে দেয়। লুফি নামির পা ধরে টান মারে, যার কারণে নামি তো বেঁচে যায় আর ওই রিংটা লুফির দাঁতে আটকে যায়। লুফি ওর দাঁত দিয়ে ওই রিংটা ভেঙে ফেলে আর লুফিকে দেখে পুরো সাঙ্গপাঙ্গরা আবার ভয় পেয়ে যায় আর বলে যে 5 মিনিটে কখনই এদের হারানো সম্ভব না। নামি পরে প্রায় অজ্ঞান হয়ে যাবে। নামি লুফিকে বলে যে আমরা এই লড়াইটা কোনোভাবেই হারতে পারি না, আমাদের ট্রেজারকে রক্ষা করতে হবে, যাও আর আমার ট্রেজারের জন্য লড়ো। জাঙ্গো তখন বলে, মোটু তুমি জোরোকে অ্যাটাক করো আর আমি রাবারের বাচ্চাটা দেখে নিতেছি। পুরো লুফিকে নোটিস করে আর বলে যে আরে এটা সেই ছেলেটা না যে পাহাড় থেকে পড়ে গেছিল, আর এক্সাইটেড হয়ে যায় আর বলে যে টাইম শেষ, এখন সব মরবে। তখনই পিছ দিয়ে কায়া আসে আর ওর বাটলার ক্লাহাডোরকে আটকাতে যায়, কিন্তু কুরো ওকে পিছন দিয়ে অ্যাটাক করা হচ্ছে এটা মনে করে না দেখে আক্রমণ চালায়। ভাদাইম্মা উসপ ওর নিজের জানের ঝুঁকি রেখে তখন কায়াকে বাঁচায়। কায়া বলে, উসপ না, আমি তোমাকে এত খারাপ ভাবে ট্রিট করছি, তাও তুমি আমাকে বাঁচাচ্ছ। উসপ বলে, তুমি এখানে কি করতেছো, যাও এখান থেকে, ওরা সবাই তোমাকে মারতে আসছে। কায়া বলে, না আমি যাব না, তোমরা সবাই এখানে ফাইট করতেছো, আমি তোমাদের একা রেখে যাব না। পুরো বলে, মিস কায়া আপনি এখানে কি করছেন, এটা কোন একটা আদর্শ লেডি আসার স্থান না, প্লিজ এখান থেকে চলে যান। কায়ার তখনই অনেক রাগ উঠে যায় আর বলে, স্টপ ক্লাহাডোর, অনেক হয়েছে, প্লিজ এইসব বন্ধ করো। মেরি আমাকে সব বলে দিছে, আমি জানি যে তুমি কিরকম একটা পাইরেট যে আমার সব সম্পত্তির পেছে আছো, আমি তোমাকে আমার সব সম্পত্তি দিয়ে দিব, জাস্ট তুমি এখান থেকে চলে যাও। পুরো বলে, আমি খুশি খুশি আপনার সব সম্পত্তি নিতে রাজি, কিন্তু আমি যা চাই তা শুধু সম্পত্তি না, তা হলো শান্তি। এই কয়েক বছর ধরে আমি পুরো গ্রামের সবার বিশ্বাস অর্জন করেছি, আমি একরকম শান্তির জীবন কাটাচ্ছি। এখন আমি যদি আপনার সব টাকা নিয়ে এখান থেকে চলে যাই, তাহলে আমাকে আবার পালায় পালায় লুকায় লুকায় গভর্নমেন্টের ভয়ে থাকতে হবে। আমি যা চাই তা হলো পাইরেটরা এই ভিলেজে অ্যাটাক করবে আর আপনাকে মেরে ফেলবে, আর মারা যাওয়ার আগে আপনি আপনার সব সম্পত্তি আমাকে লিখে দিবেন, আর আমি এই ভিলেজে সুখে শান্তিতে বাস করব। কায়া যখন বুঝতে পারে যে ক্লাহাডোর কিভাবে বুঝায় লাভ নাই, তখন ওর নিজের ফ্ল্যাট চেস্ট থেকে একটা পিস্তল বের করে। পুরো তখন অনেক ইমোশনাল কথা বলে যে কিভাবে ওরা ফ্যামিলির মতো এত বছর ছিল, কিভাবে পুরো ওকে দেখাশোনা করেছে, ওর সাথে সবসময় শপিং এ গিয়েছে, ওর সাথে ঘন্টার পর ঘন্টার মজার মজার কথা বলেছে। কায়া আস্তে আস্তে ইমোশনাল হয়ে যায় আর এই সুযোগে কুরো কায়ার কাছ থেকে ওর পিস্তলটা নিয়ে নেয় আর বলে, আমি অনেক সহ্য করছি এত বছর, আমার মতো একটা পাইরেট যাকে সবাই ভয় করে, সে এতদিন একটা পিচ্চি মাইয়ার গোলামি করছে, এটা আমি অনেক কষ্ট করে সহ্য করছি, আর তা আজকে শেষ হবে। এ কথা বলতে বলতে কুরো বন্দুকটা পাশে ফেলে দিচ্ছিল আর তখন সেই পিস্তলটা উসপ নিয়ে কুরোর উপর গুলি করে দেয়। কুরো তখনই ওর স্পেশাল টেকনিক্স ইউজ করে আর লাফিয়ে লাফিয়ে ফাস্ট হয়ে উসপের গুলিটাকে ডজ করে আর উসপকে তখন বলে যে তুমি তো তোমার সব শক্তি দিয়ে আমাকে ঘুষি মারছে রে, তোমার এই ঋণটা আমার বাকি আছে, এখন তুমি মরবে। আর যখনই ও উসপকে মারতে যাবে, তখনই লুফি অনেক দূর থেকে ওর হাত লম্বা করে কুরোকে অনেক জোরে একটা ঘুষি মেরে উড়িয়ে দেয়। যারা লুফির পাওয়ার সম্পর্কে জানতো না, তারা লুফির এই হাত লম্বা করা দেখে তো একদম অবাক হয়ে যায়। তখনই গোলমরিচ, গাজর আর পেঁয়াজ বাটলারের উপর হামলা চালায়, ওরা কুরোর মুখে আন্দাগুন্দা মারতেই থাকে আর এটা দেখে আশেপাশে সবাই একদম ঘাবড়ে যায় যে পিচ্চিরা আসলে কি করতেছে। পিচ্চিরা পরে উসপকে বলে যে ক্যাপ্টেন, আপনি এরকম একটা ফাইট লড়তেছেন তো আমাদের বলেন নাই কেন, আমরা জানতাম আপনি ভিতর মতো বসে থাকবেন না। উসপ তখন ওদেরকে বলে যে তোরা এখানে কি করতেছস, পালা এখান থেকে, কিন্তু ওরা পালাতে চায় না। আর তখনই কুরো দাঁড়িয়ে যায় আর ওকে দেখে পিচ্চিরা একদম ভয় পেয়ে যায়, কিন্তু কুরো পিচ্চিকে না মেরে উসপের কাছে যে উসপকে একটা লাথি মারে। কুরো পরে বলে, এই ঘুষিটা একটু ব্যথা লাগছে, অনেক ভালো একটা টেকনিক আছে তোমার, তো বলো এখন তুমি কি সেই গুজবের ডেভিল ফ্রুট গুলা খাইছো? লুফি বলে, ইয়াপ, আমি একটা রাবার ম্যান। পুরো তখন জাঙ্গোকে বলে যে লুফিকে ওর উপর ছেড়ে দিতে আর জাঙ্গোকে ওদের প্ল্যান অনুযায়ী
কায়ার কাছ থেকে ওর বাটলার নামে উইল সাইন করাইতে, দেন মেরে ফেলতে। আর এই ভুস্কি পিচ্ছি পোলাবাইনদেরও খতম করো। জাঙ্গো পরে কায়াকে মারার জন্য যেতে থাকে। ফাদাইমা উসব নিজে তো কিছু করতে পারতেছে না, কিন্তু পরেও ছোট পিচ্ছি বাচ্চার দলদের বলে উসব পাইরেটস, কায়াকে নিয়ে এখান থেকে পালাও, যেভাবেই হোক কায়াকে প্রোটেক্ট করো, এটা তোমাদের একটা মিশন, একটা ডাইরেক্ট অর্ডার। অর্থাৎ উসব এমন ভাবে বলে যে বাচ্চারা অনেক মোটিভেটেড হয় আর কিছুটা সাহস পায়। আর তখনই পিচ্চিরা কায়াকে নিয়ে সেই জায়গা থেকে পালাতে থাকে। জাঙ্গো বলে এত সহজে না, আর অ্যাটাক করতেই চায়। আর তখনই উসব জাঙ্গোর পিঠে ওর স্লিং শট দিয়ে অ্যাটাক করে। জাঙ্গো উসবের প্রতি রেগে যায়, কিন্তু কুরো বলে আমাদের প্রায়োরিটি এটা না, কায়ার পিছে যাও। আর জাঙ্গো আবারও কায়ার পিছে যায়। অন্যদিকে জোরো আর মোটর ফাইট তো চলতেই ছিল, তো জোরো ওকে আবার একটা ডেডলি স্ট্রাইক দিয়ে হারায়। অন্যদিকে দূর থেকে অনেক জোরে জোরে শব্দ আসতে থাকে, যেন সবকিছু কেউ ধ্বংস করে ফেলতেছে। উসব ভয় পেয়ে যায়। তখন কুরো বলে এটা প্রবাবলি জাঙ্গো, ওই পিচ্ছি পোলাপাইন জাঙ্গোর ভালো ফলাতে পারবে না, আর কায়া মরবেই। লুফি উসবকে কায়ার কাছে যেতে বলে, আর বলে যে এদিকটা ওরা দেখে নেবে। বাদামিমা উসব পরে অনেক কষ্ট করে দাঁড়ায়, কিন্তু দাঁড়ানোর পরও দাঁড়ায় থাকতে পারে না, ওর সারা শরীর ব্যথায় কাঁপতে থাকে। আর দাঁড়াতে না দাঁড়াতে ও আবার মাটিতে পড়ে যায়। পুরো বাদামিমা উসবের এই দুর্বলতা দেখে অনেক হাসি ঠাট্টা করে, কিন্তু উসব হার মানে না, আর বলতে থাকে আমি দুর্বল হলেও কি, আমি কায়াকে প্রোটেক্ট করব। উসবের কান্না ভরা কথা শুনে পুরোর যে সাঙ্গপাঙ্গরা থাকে ওরা অনেক হাসি ঠাট্টা করে, যে দেখো ও কিভাবে কাঁদতেছে। লুফি ওদেরকে চুপ করায় বলে এখানে হাসির কি আছে। জোরো তখন উসবকে উঠায় আর বলে লুফি আমি উসবকে নিয়ে কায়ার কাছে যাচ্ছি, কোনো প্রবলেম আছে? লুফি বলে না তুমি যাও। জোরো উসবকে বলে যে আমি যদি তোমাকে কাঁধে না নিয়ে যদি যাইতাম তাহলে আমি আরো দ্রুত পৌঁছাতে পারতাম, কিন্তু এই জায়গার রাস্তাগুলো আমি চিনি না, তাই আমাকে দেখায় দাও। পুরো বলে দাঁড়াও, তুমি কার পারমিশন এখান থেকে যাচ্ছ? লুফি বলে আমার। আর ওর আর কুরোর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ওরা একে অপরকে অ্যাটাক করে। লুফি ওর বিভিন্ন টেকনিক্স ইউজ করে, ও গাম গাম উইপ ইউজ করে, তাও কোনো লাভ হয় না। পরে গাম গাম পিস্তল ইউজ করে, কিন্তু ওই টেকনিক ও নিজে হাত লম্বা করে ফেলার পর ওই হাতের উপর কুরোই দাঁড়িয়ে যায়। আর ওর হাতের উপর দৌড়ে এসে লুফিকে অনেক জোরে একটা লাথি মারে। পুরো সাঙ্গপাঙ্গরা অনেক চেয়ার করে, যে অপরান ডেভিল ফ্রুট ইউজার হলে কি দ্যাটস ক্যাপ্টেন কুরো ফর ইয়া। সবাই কুরোর জন্য চেয়ার করে থাকে, কিন্তু কুরো আবার রেগে যায় আর বলে চুপ কর, তোরা আমার মোটিভ এখনো বুঝিসই নাই যে আমি এগুলা কেন করতেছি। আমি আমার এই নাম, আমি আমার এই পরিচয় সবকিছু ছাড়তে চাই। তোদের মতো বারবেরিয়ানদের খাবার জোগাড় করা, বিভিন্ন প্ল্যান করে বিভিন্ন জায়গায় অ্যাটাক করা, তারপরে গভর্নমেন্টের কাছ থেকে আমাদের কুত্তার মতো পালানো, এই সব কিছু আমি ছাড়তে চাই। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ক্যাপ্টেন কুরো জাঙ্গোকে বলে এই সপ্তাহে এই নিয়ে 3বার অ্যাটাক হয়ে গেছে আমাদের উপর। জাঙ্গো বলে তা তো হবেই, আপনি এই সমুদ্রের এখন অনেক বড় একটা ইনফেমাস পাইরেট, মেরিনরা আপনার পিছে ছাড়বে না, এইসব অ্যাটাক চলতেই থাকবে যতক্ষণ না আপনি না মারা যান। পুরো বলে তাহলে আজকে আমি মরবো। আর ওর ক্যাবিন থেকে বের হয়ে বলে যে বোট রেডি করতে, আর ও বোটে করে যেই নেভিরা ওদেরকে অ্যাটাক করতেছিল সেই নেভিদের শিপে চলে যায়। ও একাই জাহাজের সব নেভিদের মেরে ফেলে, শুধুমাত্র একজন নেভিকে বাঁচিয়ে রাখে। ফান ফ্যাক্ট, এই নেভিটাই হলো রোম্যান্স ডন আর্কের এক্স হ্যান্ড মর্গান। আর নিজের ক্রু এর মধ্যে ওর মতো দেখতে একজনকে জাঙ্গোর মাধ্যমে হিপনোটাইজ করে বুঝায় যে ও হলো আসলে ক্যাপ্টেন কুরো, আর যেই নেভির একজনকে ও বাঁচিয়ে রেখেছিল তাকে হিপনোটাইজ করে যে ও ক্যাপ্টেন কুরোকে ধরেছে। এতে করে নেভির লোকরা যখন কুরোকে এক্সিকিউট করবে তখন দুনিয়ার চোখে কুরো তো মরে যাবে, আর আসল কুরো ফ্রি হয়ে যাবে। দেন একটা ভালো লাইফ কাটানোর জন্য একটা প্ল্যানিং করবে। আর তারপরে বর্তমানের কুরো বলে যে আমি এতদিন ধরে যে এত প্ল্যান করেছি, এত কষ্ট করেছি, এগুলো আমি বৃথা যেতে দিব না, যেভাবে হোক আজকের প্ল্যানটা সফল হবে, আর তোর মতো চ্যাংড়া পোলা আমাকে আটকাতে পারবে না। দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়, যেখানে কুরো লুফিকে যখন অ্যাটাক করতে চায় তখন লুফি বড় একটা পাথরের মধ্যে ওর ক্ল আটকে দেয়, আর সেটা মোচড় দিয়ে ওর ক্ল এর সোর্ড গুলো ভেঙে দেয়। অন্যদিকে পিচ্ছিরা কায়াকে নিয়ে পালাতে থাকে, জাঙ্গো ওদের পিছে পিছে আসতে থাকে। জাঙ্গো জঙ্গলের আশেপাশে যে গাছগুলো থাকে সেগুলো সবগুলোকে একদম কেটে ফেলে, জানি ওরা জঙ্গলের মধ্যে লুকাতে না পারে। জাঙ্গো চিল্লাতে থাকে বালপাকনা পোলাপান গুলা কই গেছোস। অন্যদিকে ওরা দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যায়, আর কায়াও অনেক অসুস্থতা বোধ করে, যার কারণে আর দৌড়াতে পারে না। অন্যদিকে জোরো আর ওসব তো ওদেরকে খুঁজতেই থাকে। কায়া পরে পিচ্চিদের বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা যদি এখান থেকে এখনই পালা যাও তাহলে তোমরা এই জায়গাটা থেকে হয়তো সার্ভাইভ করতে পারবা, তাই প্লিজ এখান থেকে চলে যাও, তোমরা আমাকে বাঁচাতে চেয়েছো, এটাই আমার জন্য অনেক, জাস্ট যাও এখান থেকে। গোলমরিচ গাজর আর পেঁয়াজ বলে যে আমরা যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে প্রবাবলি আমরা এখান থেকে সার্ভাইভ করতে পারবো। আর আমাদের ক্যাপ্টেনও বলেছিল যে যদি কখনো কোনো সমস্যায় পড়ো আর সেটা মোকাবেলা না করতে পারো তাহলে দৌড়ে পালাও। কিন্তু পরে আবার এটাও বলে যে আমাদের ক্যাপ্টেন একটা মিথ্যুকো, সে আমাদেরকে এই অ্যাডভাইস দেয় কিন্তু নিজে আবার আমাদের প্রোটেক্ট করার জন্য সেখানে লড়াই করতে চলে গেছে, তাই আমরা ফাইট করব। কায়া বলে পিচ্ছিরা পাগল হয়ে গেছো, তোমরা তোমরা মারা যাবা, চলে যাও এখান থেকে। অন্যদিকে জাঙ্গো ওদের পায়ের ছাপ খুঁজে বের করে আর অলমোস্ট ওদেরকে ধরেই ফেলবে। জাঙ্গো চিল্লাতে থাকে, তখন দেখা যায় পিচ্ছি
পিচ্চিরা একটা সাদা পতাকা দেখিয়ে সারেন্ডার করছে, যা বলা যায় একটা ফেক সারেন্ডার। জাঙ্গো বলে তোমরা কি মনে করছো তোমাদের এই ট্র্যাপে আমি পড়ে যাব? আর ও ঠিকই পড়ে যায়। পিচ্চিরা বলে অ্যাটাক। পিয়াজ ওর মুখের সামনে আসে আর ওর মুখের উপর পেপার মারতে থাকে। গাজর এসে ওর মুখে ফ্রাই প্যান দিয়ে বাড়ি মারে। জাঙ্গোর অবস্থা কিছুটা টাইট হয়ে যায়। পিচ্চিরা পরে জাঙ্গোর সামনে একটা গাছের একটা লক ফালিয়ে দেয়। পরে পিচ্চিরা যখন আবার অ্যাটাক করতে যায়, জাঙ্গো পিয়াজকে ধরে ফেলে। আর পিচ্চিরা জাঙ্গোর সাথে আর পেরে ওঠে না। জাঙ্গো চিল্লায় বলে বড় লোকের বেটি, আমি জানি তুই এখানে আসিস। তুই যদি এখনই আমার সামনে চলে না আসিস তাহলে আমি এই পিচ্চিদের মেরে ফেলবো। কায়া পরে সামনে চলে আসে আর বলে ওদেরকে কিছু করার দরকার নেই, আমি আমার উইল সাইন করে দিব, জাস্ট ওদের সবাইকে ছেড়ে দাও। জাঙ্গো বলে তোমার এখানে বার্গেনিং করার কোনো ওয়ে নাই, ক্যাপ্টেন কুরো আমাকে সবাইকে মেরে ফেলতে বলছে। কায়া তখনই সুযোগ বুঝে জাঙ্গোর কাছ থেকে ওই রিংটা নিয়ে নেয় আর নিজেকে মেরে ফেলার হুমকি দেয় যে যদি তুমি ওদেরকে না ছাড়ো তাহলে আমি নিজেকে মেরে ফেলবো, তখন তোমাদের আমও যাবে আর সালাও যাবে। জাঙ্গো ঘাবড়িয়ে যায় আর বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করতেছি। জাঙ্গো পরে কায়ার কাছ থেকে ওই উইলটা সাইন করায়, যেখানে লেখা থাকে আমি আমার সব সম্পত্তি আমার বাটলার ক্লাহাডোরকে দিয়ে দিচ্ছি। আর তারপরই জাঙ্গো কায়াকে মারতে যায়। জোরো আর ওসব অন্যদিকে পিচ্চিদের চিলানি শুনতে থাকে আর বলে এই তাড়াতাড়ি করো, ওইদিকে ওইদিকে। আর ওরা কায়াকে পেয়ে যায়। জোরো তখনই দৌড় দেয় আর জাঙ্গো কায়াকে মারতেই যায়। অন্যদিকে ক্যাপ্টেন কুরোর ক্ল ভেঙে দেওয়ায় কুরোর সকল ক্রু অনেক বেশি অবাক হয়ে যায় যে ও ক্যাপ্টেন কুরোর ক্ল ভেঙে দিছে। আবার অনেকে বলে ক্ল ভাঙলে কি তার কাছে আরো একটা ক্ল আছে। আরেকজন বলে এই তুমি ক্যাপ্টেন কুরো বলা বন্ধ করো, তুমি শুনো না সে বললো যে এটা সে শুনতে পছন্দ করে না। ওরা বলে এই ভিলেজে তার নাম ক্লাহা কিছু একটা। ওরা সবাই চিয়ার করতে থাকে ক্লাহা কিছু একটা। পুরো আবার রেগে যায় আর বলে চুপ কর, তোরা কি বুঝোস না, তোরা শুধু আমার এই প্ল্যানের একটা অংশ মাত্র। আমার প্ল্যান এক্সিকিউট হওয়ার পর তোদের সবাইকে আমি মেরে ফেলবো। আমাকে ক্যাপ্টেন কুরো হিসাবে কেউ চিনে এরকম লোকের আমি কোনো অস্তিত্বই রাখবো না, ইভেন আমি জাঙ্গোকেও মেরে ফেলবো। ওরা বলে ক্যাপ্টেন আপনি আমাদের কেন মারবেন, আমরা তো আপনার ক্রু। ক্লাহাডোর বলে ক্রুরা শুধু ক্যাপ্টেন একটা পণ মাত্র যাদেরকে ইচ্ছা মতো ইউজ করা যায়, আমি যা বলবো তারা তাই করবে। একটা ক্যাপ্টেন ডিসাইড করবে তার ক্রু এর মধ্যে কে বাঁচবে আর কে মরবে। লুফি কুরোর এসব কথাবার্তায় কুরোকে অনেক নিন্দায় যে তুমি আমার দেখা সব থেকে আনকুল পাইরেট। কুরো বলে পাইরেটরা কোনো কুল হয় না, এরা শুধুমাত্র স্যাভেজ। লুফি বলে যে তুমি উসবের পায়ের সমানো না, তোমার চাইতে উসব 1000 গুণে ভালো, কারণ ওর একটা হার্ট আছে। কুরো রেগে যায় আর লুফির উপর ওর স্পেশাল টেকনিক ইউজ করে আবার মারতে যায়, কিন্তু কুরোর টেকনিক লুফির উপর কাজ করে না। কুরো তখন এর থেকে ওর সুপিরিয়র টেকনিক সাকুশি ইউজ করে, যেটা ও একটা ড্রাঙ্ক লোকের মতো হয়ে যায়, যেখানে এদিক ওদিক দুলতে থাকে। আর এটা দেখতেই ওর ক্রুরা সবাই অনেক ভয় পেয়ে যায়। ওরা বলে প্লিজ না, এই টেকনিকটা না, ক্যাপ্টেন কুরো শুধু একজনের এগেইনস্ট এই টেকনিকটা কেন ইউজ করতেছে? এই টেকনিকটা ক্যাপ্টেন শুধুমাত্র জেনোসাইডের জন্য ইউজ করে। আরেকজন বলে ক্যাপ্টেন কুরো তো একটু আগে বললোই যে সে আমাদেরকেও মারতে চায়, আর এই টেকনিকের মাধ্যমে ক্যাপ্টেন কুরোর স্পিড এতই বেশি বেড়ে যায় যে ও কাকে মারতেছে কি মারতেছে কিছুই জানে না। আশেপাশে যা থাকে সবার উপর অ্যাটাক হয়, আমরা কেউ এখানে সেফ না। আর তখন এই ক্যাপ্টেন কুরো গায়েব হয়ে যায়, মানে এতই বেশি স্পিড হয়ে যায় যার কারণে প্রায় অলমোস্ট অদৃশ্য হয়ে যায়। আর একের পর এক একটা ক্রু এর উপর অ্যাটাক হতে থাকে। আশেপাশের পাহাড় এবং পাথরও অ্যাটাক করে, লুফির বডিতেও মাল্টিপল অ্যাটাক করা হয়, কিন্তু লুফি বুঝে ওঠে না যে আসলে ও কই। অন্যদিকে নামি কুরো এর শিপ থেকে সব ট্রেজার গুলো চুরি করে জাহাজের উপর দিয়ে সিন গুলো দেখতে থাকে। কুরো যে নিজের ক্রুদেরই মারতেছে এটা দেখে লুফির অনেক বেশি রাগ উঠে যায়। আর এক পর্যায়ে কুরো যখন লুফিকে অ্যাটাক করতে যায় তখন অ্যাটাকের সময় লুফি ওকে ধরে ফেলে। কুরো বলে টু ব্যাড, ওরা সবাই ভালো মতোই মরতেছিল, কিন্তু তোমার কারণে এখন আর ব্যথাও অনুভব করতেছে। লুফি অনেক চেতে যায় যে কুরো নিজের ফ্রেন্ডসদের কেন অ্যাটাক করতেছে, কারণ লুফির মতে ক্রুরা ক্যাপ্টেনের ফ্রেন্ড। কিন্তু কুরো আবার সেই টেকনিকটা ইউজ করে আর আবার সবাইকে মারা শুরু করে দেয়, আর লুফির মাথায় রক্ত উঠে যায়। অন্যদিকে জাঙ্গো যখন কায়াকে সাথে সাথে মারতে যায় তখন পিচ্চিরা এসে জাঙ্গোর পাছায় বেলচা ঢুকায় দেয়। জাঙ্গো লাথি মেরে পিচ্চিদের সরায়, আর আরেক দিকে জোরো এসে একটা গাছের ডাল কাটে। জাঙ্গো বুঝে ওঠে না যে ওর ডাল কেন কাটলো, কিন্তু পরে দেখে যে উসব পিছন দিয়ে একটা স্পেশাল স্লিংশট মারে, যার কারণে ওর মুখে একটা ব্লাস্ট হয়ে যায় আর নকআউট হয়ে যায়। এখানে তোরা জাঙ্গোর হাত থেকে কায়াকে বাঁচিয়ে ফেলে, কিন্তু অন্যদিক থেকে লুফি আর কুরোর ব্যাটল চলতেই থাকে। কুরোর সেই আলটিমেট টেকনিক ইউজ করে সবাইকে মারতেই থাকে। দেন ও যখন আবার সেই টেকনিকটা ইউজ করে তখন লুফি ওকে ধরার চেষ্টা করে। প্রথমে কিছুবার না পারলো, পরে ওকে ধরে নেয় আর কুরোর বডির সাথে ও নিজেকে পেঁচিয়ে ফেলে, যার কারণে কুরো আর নড়তে পারে না। কুরো বলে এই সরো এখান থেকে, সরো আমার কাছ থেকে সরো। লুফি ওকে একটা হেডবাট দেয়। আর অন্যদিকে যখন কুরোর ক্রুরা দেখে যে লুফি এখন কিছুটা অ্যাডভান্টেজে আছে, আর যদি লুফি জিতে তাহলে ক্যাপ্টেন কুরো ওদেরকেও মারতে পারবে না আর ওরা বেঁচে যাবে, তাই ওরা লুফির উপর চেয়ার করে। লুফি ওর মাথা লম্বা করে নিয়ে ওদের কাছে নিয়ে বলে যে আমি তোদের কাছ থেকে কোনো চেয়ার চাই না, আর অনেক জোরে সেই মাথার সামনে এনে কুরোকে এমন
জোরে একটা হেডবাট দেয়, যার কারণে কুরো একদম নকআউট হয়ে যায়। সবাই বলে ওই ছেলেটা ক্যাপ্টেন কুরোকে হারিয়ে ফেলছে, যে একাই আগে পুরো একটা নেভি দলকে হারিয়ে ফেলেছিল। এই ছেলেটা আসলে কে? লুফি বলে আমার নাম লুফি, আর আমি কুরোর মতো এরকম লোকদের একদম ঘৃণা করি। ওরা বলে লুফি? এর আগে তো লুফি নামে এরকম কাউরে শুনি নাই। তখন লুফি বলে তাহলে এই নামটা আজীবনের জন্য মনে রাখো, কারণ আমি কিং অফ দ্য পাইরেট হব। আর তখন লুফি কুরোকে উঠায় ওর ক্রুয়ের উপর ফেলে দেয় আর বলে এখানে আর কখনো আসবি না। ওরা সব ভয়ে কুরোকে নিয়ে দৌড়ে পালায় আর বলে যে আমরা এখানে কখনো আসবো না। নামি লুফির কাছে চলে আসে, লুফি নামির উপর পড়ে যায় আর বোঝায় যায় যে ওর একদম অবস্থা খারাপ। নামি লুফিকে সামলায়। অন্যদিকে উসবকে দেখানো হয় যে ছোট পিচ্চিদের বলে যে আজকে যে কাহিনীগুলো হলো, আমরা যে পুরো ভিলেজকে বাঁচালাম, এই জিনিসটা তোমরা কোনো ভিলেজারদের বইলো না। তখন পিচ্চিরা চিল্লায় বলে যে কেন ক্যাপ্টেন, আমরা আমাদের ভিলেজকে বাঁচিয়েছি, ভিলেজাররা সবাই আপনাকে একটা মিথ্যুক নামে চিনে, আপনি গ্রামবাসীর চোখে একটা জিরো, কিন্তু এটা সবাই জানলে এখন আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারবেন। তারপর উৎসব অনেক বুঝায় আর বলে যে না বলতে। এই ঘটনাটা উৎসবের একটা বড় একটা মিথ্যার মতো মনে করতে, কারণ ও চায় না যে ভিলেজাররা এইসব কারণে আবার আতঙ্কিত হয়ে যাক। শেষমেশ ওরা বুঝে যায়। কায়াও বলে ঠিক আছে, ও বলবে না। অন্যদিকে ভিলেজের অনেকে বলে যে আজকে কি ওই মিথ্যুক ছেলেটা আসবে না, অনেকে বলে জানি না, আবার বলে যে এখন না আসলেও পরে আসবে। অনেকে দরজার পাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে মিস করে যে আমি কি ওকে গতবার একটু বেশি বকে দিয়েছিলাম, ও কি আসবে আজকে। পরবর্তীতে উসব পিচিদের সাথে অন্য একটা জায়গায় দেখা করে, যেখানে উসব ওদের সাথে মন খুলে কথা বলে আর মেইনলি বলে যে অনেকদিন হয়ে গেছে আমরা আমাদের ক্রু গঠন করেছি, আর ওদের অতীতের যে স্মৃতিগুলো সেগুলো মনে করতে থাকে। আর উসব বলে যে আমি এখন ডিসাইড করে ফেলেছি যে আমি এই ভিলেজটা ছেড়ে সমুদ্রে যাব এবং একটা পাইরেট হব, একটা রিয়েল পাইরেট। পিচ্চিরা বিশ্বাস করে না, ওরা কাঁদতে থাকে আর বলে ক্যাপ্টেন আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না, আপনাকে ছাড়া আমাদের কি হবে। কিন্তু উসব বলে যে আমরা সারা জীবন এভাবে থাকতে পারি না, তোমাদের সবারই জীবনের কোনো না কোনো লক্ষ্য আছে, সেই গোলগুলো তোমাদের পূরণ করতে হবে। পিচ্চিরা একে অপরের জীবনের গোল এবং ড্রিম গুলা বলে আর উসব ওদের কাছ থেকে প্রমিস নেয় যে ওরা ওদের গোল এবং ড্রিম গুলা পূরণ করবে। দেন লুফি, নামি আর জোরোকে দেখানো হয় যারা খাওয়া দাওয়া করছিল, আর ওই টাইমে ওইখানে কায়া চলে আসে আর কায়াকে দেখে অনেকটা সুস্থই মনে হয়। কায়া বলে গত 1 বছর ধরে ওর ফ্যামিলি ওর সাথে না থাকায় মেন্টাল ট্রমার কারণে ও এতটা অসুস্থ ছিল, কিন্তু উসবের ফ্রেন্ডশিপের কারণে ও এখন অনেকটাই সুস্থ। আর কায়া লুফি, জোরো আর নামের প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল, তাই ও মন থেকে ওদের জন্য একটা গিফট রেডি করেছে। আর কায়া অনেক খুশি হবে যদি ওরা সেই গিফটটা অ্যাকসেপ্ট করে। অন্যদিকে উসব ওর বাড়িতে ওর সব জিনিসপাতি গুছিয়ে ফেলেছে এবং ওই ভিলেজ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। ও লাস্ট বার এই বাসায় এবং এই ভিলেজে থাকা সব মেমোরি গুলো মনে করতে থাকে আর দেন ওর বাড়ি থেকে ওর ব্যাগ নিয়ে বের হয়, কিন্তু ব্যাগটা এতই বড় ছিল যার কারণে ও বাড়ি থেকে বের হতে পারে না। তো জোর করে বের হতে যেয়ে পরে ও ব্যাগের সাথে গোল গোল ঘুরতেই থাকে। অন্যদিকে কায়া লুফি, জোরো আর নামিকে সমুদ্রে পড়ে নিয়ে আসে ওদের গিফট দেওয়ার জন্য, আর দেখা যায় বড় একটা সুন্দর শিপ যার নাম গোয়িং ম্যারি। শিপটা দেখে লুফিরা তো অনেক এক্সাইটেড হয়ে যায় এবং কায়াকে ধন্যবাদ জানায়। আর অন্যদিকে উসব গোল গোল ঘুরতে ঘুরতে ওদের কাছে চলে আসে। উসবের ঘোড়াটা তখন লুফি আর জোরোর মুখে পাড়া মেরে আটকায়। লুফি, জোরো আর নামে পরে শিপে উঠে পড়ে আর উসব তখন কায়াকে বিদায় জানায় আর কায়া উসবকে বিদায় জানায়। পরে উসব লুফিদেরও বিদায় জানায় আর বলে ভাগ্যে থাকলে হয়তো আবার দেখা হবে। তখন ওরা বলে কি বলতেছো, তাড়াতাড়ি জাহাজে ওঠো, আমার ফ্রেন্ডস রাইট। এখান থেকে বোঝা যায় যে লুফির ক্রুয়ের নতুন আর একটা সদস্য হয়ে গেছে ক্যাপ্টেন উসব। উসব খুশিতে চিল্লায় ওঠে আর বলে যে ইয়ে, ফাইনালি আমি একটা পাইরেট ক্যাপ্টেন হয়ে গেছি। লুফি বলে আমি ক্যাপ্টেন হালালপুত। আর পরে ওরা সেই আইল্যান্ড থেকে ওদের নেক্সট ডেস্টিনেশনে রওনা দেয়। পিচ্চিরাও সেই জাহাজটা দেখে উসবের কথা মনে করতে থাকে যে উসবে একমাত্র ছিল যে এই গ্রামে এই বোরিংনেসটা কাটাইতো এবং একটা এক্সাইটমেন্ট আনতো, তো সেই জিনিসটা এখন আর হবে না। তখন ওদের একটা আইডিয়া আসে। আর অন্যদিকে কায়া উসবের কথা মনে করতে থাকে, যেখানে বোঝা যায় যে কায়া যদি পারতো তাহলে উসবকে ওর সাথেই রাখতো, উসবকে এভাবে যেতে দিত না। তখন কায়ার বাটলার মেরি বলে যে আমি অনেক আগে গ্রামবাসীর কাছ থেকে ওই উসবের ব্যাপারে একটা কাহিনী শুনেছিলাম যে উসবের বাবা ফেমাস পাইরেট শ্যাঙ্কসের সাথে নিজের জার্নি শুরু করার পর উসবের মা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আর উসব অনেক লোনলি ফিল করতো আর ওর বাবার কথা মনে করে ছোটবেলা থেকে গ্রামের মধ্যে পাইরেটসরা আসতেছে এরকম বলে চিল্লাতে থাকে, এটার আশায় যে একদিন ওর বাবা এই গ্রামে ফিরে আসবে আর ওর ফ্যামিলিটা পূরণ হবে, যেখানে পরবর্তীতে ওর বাবার সাথে সমুদ্রেও যাবে। ও এটা বলে ওর মাকেও আশ্বাস দিতে চেত যে মা, বাবা এসেছে, কিন্তু মা বলতো যে আমি তোমার বাবার প্রতি কখনোই অসন্তুষ্ট না, সে তার স্বপ্নের পিছে দৌড়াচ্ছে আর আমি জানি যে তোমার বাবা তার স্বপ্ন ছেড়ে এখানে আর আসবে না। আবার ওসব বলে মা, আমি একটা চমৎকার মেডিসিন সম্পর্কে জেনেছি যেটা খেলে তুমি একবারে সুস্থ হয়ে যাবা,
উসবের মা বলে, আমার ছোট্ট ছেলেটা, তুমি অনেক সুন্দর স্বপ্ন দেখো। উসব বলে, আমি স্বপ্ন তো দেখবই, আমি আমার বাবার ছেলে যে তার স্বপ্নের পিছে ছুটছে আর একটা অ্যাডভেঞ্চারাস লাইফ কাটাচ্ছে। এরপর তার কিছুদিন পরে উসবের মা মারা যায়, আর তখন থেকে উসব এখন পর্যন্ত গ্রামে পাইরেটস পাইরেটস বলে চিল্লাতে থাকে যে হয়তো একদিন ওর বাবা ফিরে আসবে আর তার ফ্যামিলি আবার পূরণ হবে। আর যখন উসব কায়ার সম্পর্কে জানতে পারে যে কায়ারও বাবা মা মারা গিয়েছে, তখন উসব কায়ার সাথে নিজেকে রিলেট করতে পারে। তাই উসব কায়ার মন ভুলানোর জন্য কায়ার কাছে এসে গল্প শোনাতো। তাই উসব যেহেতু এখন নিজের ড্রিমের পিছে দৌড়াচ্ছে, তাই লেডি কায়ারও উচিত নিজের পায়ে দাঁড়ানো বা তার নিজের স্বপ্ন পূরণ করা। তখন কায়াও নিজের স্বপ্নের কথা বলে, আমি একটা ডাক্তার হতে চাই আর আমি এটা হব। অন্যদিকে পিচ্চিদের দেখানো হয় যেখানে পিচ্চিরা বলে, আমরা কি প্রস্তুত? আর ওরা, পাইরেটস পাইরেটস আসতেছে, এখনই পালাও, পাইরেটস আসতেছে, এভাবে চিল্লাতে থাকে। এক কথায় উসবের লেগেসিটা ধরে রাখে। এরপরে গোয়িং ম্যারিকে দেখানো হয় যেখানে উসব পাইরেটস হয়ে যায়, অনেক উত্তেজিত হয়ে থাকে এবং লাফালাফি করে। আর লুফি পাইরেট শিপের জন্য একটা ফ্ল্যাগ বানাতে যায়, কিন্তু লুফির আর্টিস্ট স্টাইল এতটাই বাজে থাকে যে ওইটাকে যদি ফ্ল্যাগ হিসেবে টানায় তাহলে সেটাকে পাইরেট পাইরেট মনে হবে না। পাইরেটের ফ্ল্যাগে একটু এমন একটা দম থাকতে হবে যেন লোকরা দেখে ভয় পায় আর লোকজন সেটা দেখেই চিনতে পারে যে এটা কোন পাইরেট, ওয়ান কাইন্ড অফ আইডেন্টিটি। তখন উসব বলে যে এগুলা আমার উপর ছেড়ে দাও, আমার প্রায় 50 বছরের আর্টের উপর এক্সপিরিয়েন্স আছে। তখন ওরা সবাই বলে ওঠে, ওয়াও, উসব তাহলে একটা ওল্ড ম্যান। ওকে ওরা বুড়া বলে চেতাতে থাকে আর উসব কোনোভাবে ওগুলো থামায় একটা ফ্ল্যাগ বানায়, যেখানে দেখে মনে হয় যে ওইটা আসলে উসবের পাইরেট গ্যাং। পরে লুফি চিলাচিলি করে আবার ঠিক করাতে বলে, দেন একটা সুন্দর ফ্ল্যাগ বানায়, প্লাস জলি রজারও। নামি তখন হঠাৎ বলে ওঠে যে আমরা হয়তো অনেক লাকি, সামনে একটা আইল্যান্ড আসতেছে যেখানে একটা লেজেন্ডারি ট্রেজার আছে। উসব বলে, এটা কি আসলেই সেই লেজেন্ডারি ট্রেজার যেটা সম্পর্কে আমিও শুনেছি? নামি বলে, হ্যাঁ, কথায় আছে যে ওই জায়গায় এ পর্যন্ত অনেক লোক ট্রেজার খুঁজতে গিয়েছে কিন্তু কেউই কখন ট্রেজার নিয়ে ব্যাগ আসতে পারেনি। ওরা যখনই গিয়েছে তখন তাদের মধ্যে এক একজন এক এক রকম প্রাণীর মতো ট্রান্সফর্ম হয়ে গেছে। কথায় আছে যে সেই আইল্যান্ডে যাবে তাকে দেবতার রাগ সহ্য করতে হবে। ওরা পরে সেই আইল্যান্ডে যায়, কিন্তু যাওয়ার সময় ওদের অনেক কষ্ট হয় কারণ সেখানে অনেক ঝড়মড় থাকে। তারপর কোন রকম ওরা আইল্যান্ডে পৌঁছায়। জোরো যায় সেখানে ঘুমায় পড়ে, কিন্তু ওরা সেখানে আজব আজব রকমের কিছু প্রাণী দেখতে পারে। তখনই গায়েবী একটা আওয়াজ আসে আর ওদেরকে দেবতার ভয় দেখাতে থাকে আর বলে যে ও হলো আইল্যান্ড গড। কিন্তু ওর কথাবার্তায় অনেকটা ঘাপলা থাকে, যার কারণে ওরা বুঝে যায় যে এ হলো একটা ফেক। আইল্যান্ড গডটা ওদের উপর বেশ কিছু হামলা করায়, কিন্তু ওগুলার কোনো লাভ হয় না। আর তারপর সে আইল্যান্ড গডটাও সেখান থেকে পালাতে যায়। লুফি ওরা ওটাকে দেখে ফেলে আর ওটার পিছু নিতে থাকে। এক পর্যায়ে আইল্যান্ডের চূড়ায় এসে পড়ে আর দেখে যে সবুজ একটা ঘাসের মতো আর তার নিচে একটা বক্স। হঠাৎ করে বক্স থেকে পা বের হয়ে বক্সটা হাঁটতে থাকে। ওরা বক্সটা ধরে ফেলে আর দেখে সেটার মধ্যে একটা মুখও আছে, অর্থাৎ একজন আসলে ওই বক্সের মধ্যে আটকে গেছে আর এই আইল্যান্ড গড সাজছিল। তো অনেকবার পালাতে যায় কিন্তু লুফির কারণে সহজে পালাতে পারে না। পরে ওরা বসে কথা বলে যেখানে লুফি ওর পরিচয় দেয় যে ও একটা পাইরেট এবং ওর গোল হলো ওয়ান পিস। আর দেন ও কিং অফ দ্য পাইরেট হবে। দেন ওই ছোট্ট বক্সের যে লোকটা যে তার পরিচয় দেয় গায়মন, সে বলে যে তোমরা যে ওয়ান পিস খুঁজতে যাবা যেটা গ্র্যান্ড লাইনে আছে, সেই গ্র্যান্ড লাইনটা অনেক বেশি ডেঞ্জারাস। সেখানে যেই যায় সে আর সহজে ফিরে আসে না, আর আসলেও তার মধ্যে কোনো সোল থাকে না, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ভয় দেখায়। কিন্তু লুফি ভয় পায় না আর ও নিজের ড্রিমে অটুট থাকে। গায়মনের লুফির ড্রিমের প্রতি অটুট থাকা এই জিনিসটা দেখে অনেক বেশি ভাল লাগে। আর ও নিজের লক্ষ্য যেটা অটুট আছে সেটার কথা বলে। ও নিজের হিস্ট্রি শোনায় আর বলে 20 বছর আগে আমি যে পাইরেট ক্রুতে ছিলাম তাদের সাথে আইল্যান্ডে এসেছিলাম, কিন্তু যেই ট্রেজার গুলো আমরা খোঁজ করছিলাম আমরা দেখি এখানে আসলে কোনো ট্রেজারই নেই, শুধু পেয়েছি একটা খালি একটা বক্স। তো যখন কেউ কিছু পেল না তখন আমাদের ক্রুরা সবাই চলে যাওয়া শুরু করলো। আমি ভাবলাম তোমরা কি ওই উঁচু জায়গাটা খেয়াল করেছো? আমি একাই সেই উঁচু জায়গায় উঠলাম আর উঠে দেখলাম সেখানে 6টা ট্রেজার বক্স। কিন্তু আমি সেই উঁচু জায়গা থেকে পড়ে যাই আর সেই খালি যে ট্রেজার বক্সটি ছিল সেই ট্রেজার বক্সের মধ্যে আটকে যাই। আমি দৌড়ায় যাই আমার ক্রুকে ডাকতে, কিন্তু তখন দেখি ওরা ততক্ষণে চলে গেছে। তখন আমি ভাবলাম তাহলে এই সব ট্রেজার এখন আমার। তো পরে আমি সেই ট্রেজারটার জন্য সেই উঁচু জায়গায় যেতে যাই, কিন্তু আমি এই বক্সের মধ্যে আটকে
যাওয়ার কারণে সেখানে আর উঠতে পারি না, আর এই বক্স থেকেও আর বের হতে পারি না। আর তখন থেকে আজ পর্যন্ত 20 বছর হয়ে গেছে আমি আমার ট্রেজারকে প্রোটেক্ট করে যাচ্ছি। যখনই কেউ এই আইল্যান্ডে আসে আমি আইল্যান্ড গড হয়ে ওদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেই, আর এটাই আমাকে সাহায্য করে এখানকার এই আজব প্রাণীগুলা। ওরা গায়ামনের গল্প শুনে অনেক এক্সাইটেড হয়ে যায় আর গায়ামনকে হেল্প করতে চায়। ওরা বলে যে আমরা তাহলে তোমাকে ওই ট্রেজার গুলা এনে দিতে হেল্প করি। গায়ামন খুশি হয়ে যায় আর সেই উঁচু জায়গার কাছে নিয়ে যায়। লুফি সেই উঁচু জায়গায় উঠে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যায় আর ওরা লুফিকে ডাকতে থাকে, কিন্তু লুফি কোনো রেসপন্স করে না। লুফি পরে বলে এখানে 6টা বক্স আছে, কিন্তু এগুলা আমি তোমাকে আর দেব না। নামি জোরার উসব চিল্লায় ওঠে যে তুমি এগুলা কি করতেছো, কিন্তু গায়ামন বুঝতে পারে যে সেখানে হয়তো আসলে কোনো ট্রেজার নেই। নিচে যে ট্রেজার বক্সটা পেয়েছিল যেটা খালি ছিল, সেরকম উপরের 6টা ট্রেজার বক্সও খালি। আর লুফি চায় না যে গায়ামন কষ্ট পাক, যে এরকম খালি বক্সের জন্য এভাবে এত বছর ধরে ওই আইল্যান্ডে থেকে এগুলাকে প্রোটেক্ট করে যাচ্ছে। কিন্তু গায়ামন বুঝতে পারে, তাই লুফিও বলে দেয় যে হ্যাঁ এখানে আসলে কোনো ট্রেজার নেই, 6টা বক্সই খালি। কিন্তু লুফি গায়ামনের এরকম ডিটারমিনেশন দেখে গায়ামনকে নিজের গ্রুপে ইনভাইট করে যে তুমি আমাদের সাথে চলে আসো, আমরা ওয়ান পিস খুঁজবো একসাথে। গায়ামন প্রথম বলে রিয়েলি, কিন্তু পরবর্তীতে ওরা যখন সেই আইল্যান্ড থেকে চলে যাবে তখন গায়ামন বলে যে না আমি এখানেই থাকবো, আমি ট্রেজার পাইনি তো কি হয়েছে, আমার কাছে সেসব ধনরত্নের চেয়েও আরো অনেক বেশি কিছু আছে, আর সেটা হলো এই প্রাণীগুলা যা আমার সাথে 20 বছর ধরে ফ্যামিলির মতো ছিল, তাই আমি এখানেই থাকবো। তো গায়ামন যখন সেখানে থাকা ডিসাইড করে, লুফি এর দল গায়ামনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। গায়ামন লুফি এর মতো একজনকে দেখে অনেক খুশি হয়, আরও বলে ওয়ান পিস যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তুমিই পাবে। আর এখানে আমাদের সিরাপ ভিলেজ আর্ক শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা সিরাপ ভিলেজ আর্কের হিস্ট্রি সম্পর্কে জেনেছি, যেখানে এপিসোড 9 থেকে 18 পর্যন্ত হিস্ট্রি ছিল। আর নেক্সট পার্টে থাকবে বারাটিয়া আর্ক, যেখানে এপিসোড 19 থেকে এপিসোড 30 এর পর্যন্ত হিস্ট্রি থাকবে। আমরা বলছি এটা যেহেতু পার্ট 3, এবং তোমরা যদি পার্ট 1 এবং 2 যদি না দেখে থাকো তাহলে সেটা এখনই দেখে ফেলো, তাহলে তোমরা এই হিস্ট্রির সাথে আরো ভালো মতো রিলেট করতে পারবে। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, যাতে করে যারা ওয়ান পিস এখনো দেখেনি তারা অ্যাটলিস্ট ওয়ান পিস স্টার্ট করতে পারে, আর যারা দেখেছে তারা যেন একটা রিক্যাপ পেয়ে যায়। আর যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আগের ভিডিওতেও এই সিরিজ নিয়ে ভিডিও বানানোর জন্য কন্টিনিউ করার কমেন্টগুলা আমাকে এই পার্ট বানাতে আরো অনেক বেশি ইন্সপায়ার করেছে, আর তোমাদের এই ভিডিওতে করা কমেন্টগুলো আমাকে নেক্সট পার্ট করতে আরো বেশি ইন্সপায়ার করবে, তাই অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনও ক্লিক করো, যাতে করে তোমরা নতুন ভিডিওগুলোর সাথে সাথে দেখতে পারো, আর আমরা অনেক বড় একটা বাঙালি অ্যানিমে কমেডি তৈরি করতে পারি। তো কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।